আমাদের কোর্স পরিচালক জনাব মঈনুদ্দিন খালেদ স্যারের অনেক অনেক বিশেষণ, সবগুলো শুরু করলে আজকে ক্লাস হবে না। আমরা আজকে ধারাবাহিকতা আসলে রক্ষা করতে পারছি না, একটানা আমরা আশা করছি যে 1 ঘন্টা 30 মিনিট স্যারের কথা শুনবো। আর যারা অনলাইনে আছেন দয়া করে ক্যামেরা ওপেন রাখবেন, আপনার কোনো শব্দ না করে স্যারের ক্লাসটি মনোযোগ সহকারে শুরু করবেন বলে স্যারকে বিশেষভাবে আবারও অনুরোধ করছি স্যারের কথা শুরু করার জন্য। স্যার ধন্যবাদ। স্যার সবাইকে আশ্বিনের সন্ধ্যার শুভকামনা। আমরা অনেক দূর চলে এসেছি, আপনি একটু যারা থাকেন অ্যাডমিট করে ঢুকতে। আমরা অনেক দূর, অনেকটা পথ চলে এসেছি। গ্রিক রোমান দিয়ে বা বাইজেন্টাইন দিয়ে বা সিভিলাইজেশনগুলো দিয়ে পড়ালেখা শুরু করলাম। সিন্ধু সভ্যতা নিশ্চয়ই পূর্ব ভারতীয় যে প্রবাহ আছে সভ্যতার, তার সঙ্গে সম্পর্ক আছে, তাই না? তো এখন যে বিষয়টা আমাদের জানা উচিত যে আমরা যে পশ্চিম দিয়ে শুরু করলাম, এটার বড় কারণ হচ্ছে গতকাল ডক্টর রশিদ আমিন পড়াচ্ছিলেন আপনাদের, সেটা হচ্ছে পশ্চিম আমাদের সবটা বিষয় মোল্ড করেছে। কেমন, কিভাবে মোল্ড করেছে? এই যে আমাদের বসে থাকা, এই বসে থাকার দৃশ্য কালকে আপনারা দেখেছেন, কালকে দেখিয়েছে কি লাস্ট সাপার? লাস্ট সাপারটা, আচ্ছা লাস্ট সাপার তো আপনারা জানেন। তো লাস্ট সাপারের ওরকম একটা বসে খাওয়া কি আমাদের দেশের না ওই দেশের? নিশ্চয়ই ওই দেশের, তাই না? তো আমরা যে এই যে চারকোনা একটা দালানে বসে আছি, তারপরে চেয়ারে বসে আছি, সামনে টেবিল, এটা স্বভাবতই আমাদের নয়। আমাদের নয় মানে বাংলাদেশের অর্থেই নয়, শুধু পূর্ব দেশজ নয়, অর্থাৎ ওরিয়েন্টাল কালচার নয়, প্রাচ্য দেশীয় কোনো বিষয়ই নয়। কেন হয়েছে? কারণ একটি, যে ইংরেজরা 190 বছর এই দেশ শাসন করেছে এবং তারপরেও কলোনিয়াল আচ্ছন্নতা, কলোনিয়াল প্রভাব, অর্থাৎ ঔপনিবেশিক ইংরেজ ঔপনিবেশের প্রভাব, আচ্ছন্নতা, হুজুরদের ভাষায় ওয়াসওয়াসা এখনও রয়ে গেছে। বুঝতে পারছেন? ইংরেজদের ওয়াসওয়াসা এখনও রয়ে গেছে। এবং আমরা যার জন্য এটা করি, কিন্তু ইংরেজরা যে করেছে শুরু, এটা তা তো নয়। আমরা রশিদ আমিনের পরে ক্লাস করতে যাচ্ছি, সেই জন্য আপনাদের জানা দরকার। এটা হচ্ছে গিয়ে রেনেসান্স, কালকে দেখেছেন রেনেসান্স, রিনেসান্স মানে আবার জন্ম, পুনর্জন্ম, তাই না? রিস্টার্ট বলি যেমন, নেসেন্স মানে জন্ম, নাটাল, নেসান্স, পোস্ট নাটাল, বাচ্চা জন্ম নেওয়ার পরে দেখবেন ইসে আছে, হাসপাতালে আছে, তাই না? ওই নেসেন্স মানে আবার জন্ম, রিনেসেন্স মানে আবার জন্ম, রিবার্থ, রিনেসেন্স। রেনেসাঁ কোনো শব্দ, এই উচ্চারণটা ভুল, এমনি লিখি আমরা, অনেক কিছু ভুল আমরা বহন করি, তো অনেক কিছু সেটা বোঝায়। ইটালিয়ানরা বলে রেনেসিটা, ফরাসিদের কাছ থেকে আমরা রেনেসি, হনেসন্স, তো এটা তো আমরা ফরাসি উচ্চারণ করতে পারি না, আমরা কিন্তু সহজ করে একটা নাম নিয়ে নিয়েছি রেনেসা। রেনেসা কার কেউই বলে না, ইংরেজরাও বলে না। তো আমাদের চিন্তার জগতে আমরা যখনই কোনো কিছু পড়তে যাই, তোমরা কি ওর ডিস্টার্ব হচ্ছে না? এরা কীভাবে, ওরা পেছনে, তো ওদের দিকে তো লুক দেওয়া যাচ্ছে না, তো ক্লাস হয় না, তাই না? ওরা তো ছোটো, ওরা তো একটু অগ্রাধিকার পাওয়া উচিত ছিল। আমাদের চেয়ারটা উপরে তুলে দিলে ভালো হতো আর কি, মহাজনের চেয়ার না থাক, যেটা একটু তোমরা আচ্ছা, ক্যামেরা ঠিক আছে আমার? ঠিক আছে, ইটস ওকে। আচ্ছা, কারণ তাহলে তোমাদের জন্য ভালো হবে, বেশিরভাগই তুমি, দু একজন ছাড়া, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, এখানে যারা প্রশাসনের লোকটোক আসে তাদের চেয়ে আমাদের বয়স বেশি, কারণ ওরা 59-এ রিটায়ারমেন্টে চলে যায়, কারণ আমরা 62। সুতরাং কেউ আর আমার চেয়ে সিনিয়র আসবে না মন্ত্রণালয় থেকে। আমি লাকিত আলী লাকির 1 বছরের জুনিয়র ঢাকা ইউনিভার্সিটিতে, একসঙ্গেই পলিটিক্স করা। যাই হোক, আমরা পশ্চিমটাকে কেন নিলাম এটা আমরা বলছিলাম, পশ্চিমের মানসিকতা একটু ভালো করে শুনবেন সবাই, তাহলে খুব কাজে দিবে। আমাদের তরুণ দিনে আমরা এগুলো শুনিনি। কারণটি হচ্ছে যে এই যে সভ্যতার প্রবাহ গেল, দেখেন পশ্চিমে কেউ মেঘদূত বা কালিদাসের নাম জানে না, তাদের কিচ্ছু এসে জানে। ওরা কি পড়ে? আমাদের জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, শামসুর রহমান, আল মাহমুদ কিছু পড়ে না। আমরা কিন্তু ওদের সব পড়ি, তাই না? সব পড়ি, শেক্সপিয়ার থেকে শুরু করে আপনার শেলি, কিটস, বাইরন, এলিয়ট, ইয়েটস সব পড়ি। হ্যাঁ,
ফরাসিদের অনেক কিছু পড়ি, কিন্তু আমাদের কিন্তু ওরা কিছু পড়ে না, ওদের না পড়লেও চলে, কিন্তু আমাদের না পড়লে চলে না, তাই না? একটা বিরাট সমস্যা কিন্তু। আপনি ওদের সঙ্গে যখনই আমার কিছু বলবেন, আপনি ইউ রেজড ইউর হ্যান্ড, না এমনিতেই না? ওকে, ঠিক আছে, না ঠিক আছে, হাত তুলে রাখেন, অসুবিধা নেই, আমি মনে করেছি। তো আমাদের বিষয়টা হচ্ছে যে পশ্চিমের ওই যে রেনেসার যে পুনর্জন্ম, আমরা রেনেসা থেকে শুরু করি, অত কথা না বলে গ্রেকো রোমান যে কঠিন ভিতটা আছে, শিলাটা আছে, ওই শিলাটা এখন পর্যন্ত কেউ নড়াতে পারেনি, যে ওর যে দামি বেইজ শিলা অর্থে। সেটা কি? আমরা যখন যে বিষয়েই পড়তে যাই, হ্যাঁ, যে বিষয়, এখানে মাইক লাগানো নাই না? আচ্ছা স্যার, আছে, তাহলে তো এটা কেন? তো এটা না দিলে এখানকার লোকজন ভালো শুনবে না। আচ্ছা আচ্ছা আমি স্যার একটু সামনে আচ্ছা। ইজিভাবে বসেন আগে স্যার। তো বেশিক্ষণ তো ইজিভাবে বসা যাবে না, চেঞ্জ করে বসাটাই কিন্তু ইজি আসলে, আচ্ছা। একবার বসে। ঠিক আছে। তো আমাদের রেনেসান্স যে আমরা বলছি, রেনেসা বলতে তো আমরা মনে করছি যে কি, সর্বপ্রথম কিন্তু আসলে বিজ্ঞান চেতনা, বিজ্ঞান চেতনা, বিজ্ঞান চেতনা ছাড়া কি মানে? এখন বিজ্ঞান চেতনা কোথায় কাজ করেছে? ছবিতে তো আমি বলেই দিল না, পার্সপেক্টিভ, তারপরে হচ্ছে অ্যানাটমিক্যাল পারফেকশন, তারপরে ভলিউম ক্রিয়েট করা, অর্থাৎ 2D সারফেসের মধ্যে 3D করা, তারপরে হচ্ছে স্পেস আর্কিটেকচার, কিন্তু মূল আর্কিটেকচার না হলে ছবি হতো না। তো এগুলো যে এসছে, এগুলোর বড় কারণ হচ্ছে যে আমরা যা কিছু পড়তে যাই, আপনারা যে বিষয় এখানে পড়তে যাচ্ছেন, দেখবেন যে সেই বিষয়ে কোনো না কোনো রেফারেন্স পাবেন গ্রিকদের, রোমানদের। গ্রিকদের পাবেন কীরকম? বই খুললেই তো বলে এরিস্টটল বলেছেন, প্ল্যাটো বলেছেন, তাই না? কারণটা কি? যে কোনো বিদ্যা পড়তে গেলে তার মানে বুঝতে হবে ওই যে কঠিন শিলা গ্রিকদের, হ্যাঁ, মহাকাব্য, মহাকাব্যের সংজ্ঞা। এখন আপনার মধুসূদনের মেঘনাদ বধ কাব্যের সংজ্ঞার সঙ্গে অ্যারিস্টটলের মহাকাব্যের সংজ্ঞা কিন্তু যাবে না। তারপর আপনাকে কিন্তু সংজ্ঞা পড়তে হচ্ছে। ভারত নাট্যশাস্ত্র আমরা পড়ি, কিন্তু তার চেয়ে অনেক পাওয়ারফুল কিন্তু অ্যারিস্টটলের নাট্যতত্ত্ব, এইসব বিষয় আমাদের বেশি পড়ানো হচ্ছে। সুতরাং ওই যে প্লাটো বলেছেন, অ্যারিস্টটল বলেছেন, এই বিষয়গুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, এবং ওগুলোর মধ্য দিয়ে যে বিষয়টা ছিল জ্ঞান বা আলোকদীপ্তি বা জ্ঞানদীপ্তি বা অ্যানলাইটেন হওয়া, যে আমি কি, মানে হোয়াট, বেসিক জিনিসগুলোকে, হোয়াট ইজ গুড, ভালো কি, হোয়াট ইজ ব্যাড, মন্দ কি, হোয়াট ইজ বিউটি, সুন্দর কি, এইসব বেসিক কোয়েশ্চেনগুলো সক্রেটিস করেছে বলে তাকে বিষ পান করে মারা হয়েছে, তরুণদের বলা হয়েছে বলে, তাই তো? তো সেই সময় তারা ইহজাগতিক জগৎ নিয়ে প্রশ্ন করেছিল। প্ল্যাটো একভাবে করেছে রিপাবলিকে, আবার স্কলাস্টিক অ্যারিস্টটল করেছে আরেকভাবে। দুইজনই ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত, কিন্তু আলটিমেটলি প্রশ্ন করেছেন জগৎ সংসার কি, এই নিয়ে। এই জগৎ সংসার নিয়ে এত প্রশ্ন করে এত উত্তর খুঁজতে গিয়ে এত বিদ্যা জমা হয়েছে, যার জন্য যেটাই আমরা পড়তে যাই অ্যারিস্টটল বলেছেন, প্ল্যাটো বলেছেন, স্বভাবত গ্রিক এবং রোম হয়ে তারপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট রোমানদের হাতে। আপনার যখন ধরেন এই যে একটু দূরে দেখবেন প্রধান বিচারপতির বাড়ি, ভীষণ প্রোটেক্টেড, কিন্তু যতখানি মনে করছেন তার চেয়েও প্রোটেক্টেড। আপনি একটু উল্টাপাল্টা করে দেখেন, ইন্টেলিজেন্সের লোক ধরে নিয়ে চলে যাবে। প্রধান বিচারপতি বাড়ি যে বোঝা যাবে, ওখানে গিয়ে একটু এমনি হাঁটাচলা করলে জিজ্ঞেস করবে লোকজন। আপনি পুরোনো ঢাকায় যান, আদালত বিশাল না, ডিসির বাড়ি দেখছেন না, সব বাড়িতে গিয়ে দেখবেন ডিসির বাড়িগুলো কিন্তু ভীষণ মজবুত। আদালতের দেয়ালের ভেতরে শুয়ে থাকা যায়, দুইজন লোক শুয়ে যায়। জেলখানাগুলো দেখছেন না, সবগুলো কিন্তু একরকম না, অনেক উঁচা, 4-5 হাইট, হ্যাঁ, এই বিল্ডিংয়ের চেয়ে দেয়াল মানে আবদ্ধ। রোডগুলো দেখবেন আপনার, হাসপাতালগুলো একই রকম, স্টেডিয়ামগুলো একই রকম। এগুলা ঠিক গ্রিকদের নয়, এটা হচ্ছে রোমান। রোমানরা রোমানাইজড করেছে পুরো ইউরোপকে প্রথমে। রোমানাইজড হওয়া অর্থাৎ গ্রেকো রোমান কালচারের মধ্যে দিয়ে রেনেস হচ্ছে, রোমানাইজড হয়েছে। এবং আপনারা ওইখানে দেখেছেন ওই যে কালকে ওই ছবিটা কি দেখেছিলেন আপনার, স্কুল অফ অ্যাথেন্স? হ্যাঁ, স্কুল অফ অ্যাথেন্স দেখেছিলেন কালকে? আচ্ছা, আমি গাড়িতে ছিলাম, মাঝে দেখতেছিলাম, আমার কাইটে যাচ্ছিলাম। তো স্কুল অফ এথেন্স আপনারা দেখছেন সবাই আছে ওইখানে, সব বিখ্যাত, শুধু গ্রিক নয়, অন্য ইসেরাও আছে। তো এই যে আমাদের ইউক্লিডীয় জ্যামিতি, এটা সেটা সব কিছু এই হিসাবের মধ্য দিয়েই কিন্তু পরবর্তী সময়ে আর্কিটেকচার হয়েছে। এই যে রোমানদের ব্যাপারটা, রোমানরা কী করলো, গ্রিকরা দিল সার্বিক বিদ্যা, রোমানরা করলো কি আইন, প্রশাসন, যার জন্য
রোমানাইজড হওয়ার ফলেই আজকে সব বিচারপতির বাড়ি, সব আদালত, সব সুপ্রিম কোর্ট এবং সব কিছু একই রকমের পানিশমেন্ট, হ্যাঁ, রিওয়ার্ড, স্টেডিয়াম, সব কিছু একরকম না। এইটা হচ্ছে পশ্চিম থেকে আসা, এই অনিবার্য কারণেই আমাদের পশ্চিম পড়তে হচ্ছে। এখন বুঝতে পারছেন এটা কী হয়েছে? রেনেসাঁ রিভাইভ করেছে। এই যে আমরা প্যান্ট শার্ট পরে গটগট করে হেঁটে যাই, দিস ইজ রোমান। এটা কোত্থেকে আসছে? ওই রোমান সম্রাটদের সঙ্গে যারা ওই তাদের অফিস আদালতে কাজ করছে ওখান থেকে আসছে। ওটা ক্রমান্বয়ে রেনেসাঁর মধ্যে দিয়ে রিভাইভ করেছে। ইটালি, স্পেন, যারা বড় বড় কলোনাইজার, ঔপনিবেশিক শক্তি, তারা গ্রাস করেছে জিনিসটাকে এবং ক্রমান্বয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। আমরা জানি বিশেষ করে আমাদের এখানে একটু পরে শিল্প বিপ্লবের পরে এমন প্রতিযোগিতা হলো যে ইংরেজরা উইন করে গেল। যেমন আপনারা জানেন যে চন্দননগরের যুদ্ধে যদি ফরাসিরা জিততো তাহলে আজকে আমরা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বলতাম। ইংরেজরা জিতলো, যার জন্য আমাদের ইংরেজি বলতে হচ্ছে। নবাব সিরাজউদ্দৌলার পতন হলো না 1757, কতজন? 23শে জুন, তাই তো? হ্যাঁ, 23শে জুন। তো এটা হলো একটা টাইম। ইনফ্যাক্ট ইংরেজরা এর আগের থেকে জাহাজ ভর্তি করে আসছে, এটা খুব স্বাভাবিক। নবাবকে, রাজাকে, সম্রাটকে উপঢৌকন দেওয়া এবং বিনিময় করা, যার জন্য মোগল আর্ট যদি পড়ানো হবে যখন, তখন আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে দেখতে পাবেন যে সেখানে খ্রিশ্চান আর্টের প্রভাব আছে। আবার খ্রিশ্চান আর্টেও দেখবেন মোগল মিনিয়েচারের প্রভাব আছে ওদের ছবিতে, যেটা ভিন্ন কথা, ভিন্ন পর্ব। এই যে আমাদের পশ্চিমের হিসাব, যে সব কিছু আইন, মানে গ্রিকদের বিদ্যা আর রোমানদের ল অ্যান্ড অর্ডার, যদি ইন জেনারেল বলি, ল অ্যান্ড অর্ডার। আর তারপরে রোমানরা খ্রিশ্চানিটিকে অ্যাকসেপ্ট করে নিল, তাই না? এই খ্রিশ্চানিটি অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্যই খ্রিশ্চানিটি যুক্ত হলো। আমরা যেমন ঢাকা শহরকে দেখে মসজিদের শহর না বলি, বা অনেক এরকম। আপনি ইউরোপের, আমেরিকারও ইউরোপের ছোট ছোট শহরে দেখেছি, ইউরোপে তো বহু জায়গায় দেখেছি যে অলমোস্ট চার্চের পর চার্চ, বিশেষ করে দেখতে পাবেন চার্চের শহর। অর্থাৎ চার্চ একটা ভয়ঙ্কর ব্যাপার এখানেও, কিন্তু মসজিদের শহর। অর্থাৎ চার্চ চলে আসলো। অর্থাৎ তাহলে কী হলো? গ্রিকদের বিদ্যা, রোমানদের আইন কানুন, জেল, এই সব কিছু, ল অ্যান্ড অর্ডার, রাষ্ট্র ব্যবস্থা, সোজা কথা রাষ্ট্র পদ্ধতি, এই সিস্টেম, স্টেট মেকানিজম যদি আমরা বলি ইন জেনারেল। আরেকটা হচ্ছে খ্রিশ্চানিটি অ্যাকসেপ্ট করা, খ্রিশ্চান। পশ্চিম, আজকে থেকে মনে রাখবেন, পশ্চিম তিনটা জিনিস দিয়ে আটকানো। একটা হচ্ছে কি? গ্রিক বিদ্যা, সর্ববিধ বিদ্যা, অ্যারিস্টটল বলেছেন, প্লেটো বলেছেন, আগে বললাম। রোমান স্টেট মেকানিজম, রাষ্ট্র ব্যবস্থা, অ্যান্ড খ্রিশ্চানিটি। খ্রিশ্চানিটির অনেক ফর্ম আছে, মূলত দুইটা যেটা আমরা জানি, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট। এছাড়া আরও নানান ধরনের সেক্ট আছে, ফরাসিরা একরকম, স্প্যানিশটা একরকম, সেগুলো আমাদের ধর্মের বিষয় ক্লাস নেটে করবো। তাহলে কি দাঁড়ালো? এইটা যদি আপনি মনে রেখে হাঁটেন, এইটা দেখলেই আপনি কিন্তু এই জন্য বুঝতে পারবেন না, আপনার একটা দেশ থেকে আরেকটা দেশে অনেক সময় বোঝাও যায় না। সিটিগুলো একরকম, সিটি প্ল্যানটা তো রোমানদের। অর্থাৎ রোমানদের হাতে কিন্তু ইউরোপ প্রথমে রোমানাইজড হয়েছে, এবং ইউরোপ রেনেসায় কিন্তু অ্যারিস্টটল, প্লেটো পড়েছে, স্কুল হয়েছে প্রচুর রেনেসা টাইমে, এবং এইভাবে কিন্তু পশ্চিম তার চেহারা পেয়েছে। এবং তারা যখন এই দেশে এসছে, স্বভাবতই তারা তাদের বিদ্যা, তাদের সিস্টেম পদ্ধতি, যদি লন্ডনে যান আর কলকাতায় যান দেখবেন অলমোস্ট একরকম অনেক জায়গায়। বিশেষত চৌরঙ্গিতে যদি দাঁড়ান আপনি, আপনার লন্ডনে গিয়ে দাঁড়ান ওরকম একই রকম মনে হয়, কারণ এটা সেকেন্ড ক্যাপিটাল তো ইংরেজদের। ইংরেজরা বলে না, দ্য সান অফ ব্রিটিশ এম্পায়ার ডাজ নট সেট, ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না, বলে না, বিশাল সাম্রাজ্য তারা। কিন্তু সেই সাম্রাজ্যের কেন্দ্র কি? ক্যালকাটা সিটি, কলিকাতা নগরী, দীর্ঘদিন না, পরে রানী, পরে নানা কারণেই হয়েছে, তাই না? পরের লাইনটা কেউ জানেন? একটু মজা করেন, সবাই গোমরা মুখ করে বসে থাকবেন না, ভালো করে শুনবেন। যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না কেন? হোয়াই দ্য সান অফ ব্রিটিশ এম্পায়ার ডাজ নট সেট, ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো ডুবে না, অস্ত যায় না। পরের লাইনটা কি? সাব্বির বলতে পারবা? সাব্বির, ডু ইউ নো? ব্রিটিশ সাম্রাজ্য, এটা মজা করার জন্য বলছি, ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না, তো কারণ, হ্যাঁ, গড ডাজ নট ট্রাস্ট ব্রিটিশ ইন ডার্কনেস, ঈশ্বর অন্ধকারে ব্রিটিশদের বিশ্বাস করে না।
এটা কিন্তু জাস্ট একটা জোক। একজন টিচার পড়াচ্ছিলেন ক্লাসে, ওই টিচারই মজা করে বলছিলেন যে ডু নো ওয়াই, তখন বলছে বিকজ গড ডাজ নট ট্রাস্ট ব্রিটিশ ইন ডার্কনেস, এই জন্য অস্ত যায় না সূর্য। মানে এত বড় প্রসারিত তাদের সাম্রাজ্য। সেই এরকম কলকাতার মতো আরও নগর, স্প্যানিশরা করেছে পুরো ল্যাটিন আমেরিকায়, পর্তুগিজরা করেছে ব্রাজিলে, ব্রিটিশরা করেছে সাউথ আফ্রিকায়, ফরাসিরা করেছে ব্ল্যাক আফ্রিকার সাব সাহারান হচ্ছে বিশাল অঞ্চল জুড়ে, ইশারা করেছে, বেলজিয়ানরা করেছে, পর্তুগিজরা করেছে, তো বললামই ব্রাজিলে, তো ইত্যাদি ঘটেছে। কিন্তু মজার ব্যাপার হলো এই যে আমরা এত এত শিল্পীর এত সুন্দর সুন্দর ছবি দেখছি, এত আবিষ্কারের কথা বলছি, বিজ্ঞান চেতনার কথা বলছি, এটার পেছনে অর্জনটা কি? অর্জনটা হচ্ছে কি যে নেভিগেশন, নৌবিদ্যা, কার্টোগ্রাফ মানে মানচিত্রবিদ্যা, বিভিন্ন ধরনের ম্যাপ, গ্লোব, তারপর হচ্ছে আর্মস অ্যান্ড অ্যামুনেশন, অস্ত্র, গোলাবারুদ, আন্ডারস্ট্যান্ড, এবং বিভিন্ন ধরনের লেন্সের আবিষ্কার। লেন্সের আবিষ্কার ছবিতেও এসছে, কিন্তু সবচেয়ে বেশি কোথায় এসছে? টেলিস্কোপ, তারা দেখে দিক নির্ণয়, নাবিকরা যাচ্ছে। এই যে এত এত নাবিক দেশে আবিষ্কার করতে গিয়েছে, এই জন্য রেনেসা হচ্ছে একদিকে আলো, আরেকদিকে কিন্তু ভয়ঙ্কর অন্ধকার, ডার্কার সাইড অফ রেনেসা বলে একাধিক বই আছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে ওরা সভ্যতাকে ধ্বংস করে লুটপাট করে নিয়ে এসছে। তখন সভ্যতার রীতি ছিল যে অন্য দেশ থেকে লুটপাট করে আনছে, রাজা রানী সুন্দর করে নবহর সাজিয়ে দিচ্ছে যেসব নাবিকদের, তারা তো আসলে জলদস্যু, অনেক সভ্যতা ধ্বংস করেছে। কিন্তু তারাই কিন্তু আবার এই যে দাভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, ফ্রা ফিলিপ্পো লিপ্পি, এই এদেরকে যত পরে তার পরবর্তী সময়ের অনেককে ফাইন্যান্স করছে, এটা করার জন্য সেটা করার জন্য। তার মানে কি দাঁড়ালো? যে একটা অর্থবিত্ত সঞ্চয় করছে, এমনি কমার্সও হচ্ছে, বাণিজ্য হচ্ছে, তাছাড়া লুটপাট করা সেই টাকা দিয়ে আবার শিল্প হচ্ছে। যদিও মূলত রেনেসা হচ্ছে বাণিজ্যের তেলে শিল্পের বাতি জ্বলেছে, সোজা কথা। বাণিজ্যের তেলে, অর্থাৎ বাণিজ্য করে ফ্লোরেন্টাইন রেনেসাকালকে তো পড়ানো হয়েছে, শুনলাম আমি। তো সেইখানে আমরা দেখলাম যে ফ্লোরেন্স, আপনারা যারা শুনছেন তারা যদি কেউ এরকম বলে যে একদমই বুঝতে পারছে না, তাহলে আমাকে একটু ইনফর্ম করেন। হ্যাঁ, বুঝতে পারার কথা, আমি তো সহজ করেই বলছি। আচ্ছা, ঠিক আছে। তো এই জন্য আমি জিনিসটা ক্লিয়ার করলাম, নাহলে আমরা কেন। এখন আসেন ছবির জগতে। ছবিতে আমরা যাব, কিছু ছবি দেখব। ছবির জগতে যখনই আমরা আসলাম, ছবি যে চারকোনা, এটার বড় কারণ কি? আমরা ক্যানভাস পেন্টিংস বস্তুত চারকোনায় দেখে থাকি। বেশিরভাগ ছবি হচ্ছে রেক্টেঙ্গুলার, আয়তকার, লম্বমান। কেন? আমি ওটা বলছি না যে রেফারেন্স হলো সিস্টিন চ্যাপেলে কিন্তু ট্রায়াঙ্গুলার, নানান জায়গা আছে যেন আর্কিটেকচারে শরীরের নানা অংশ আছে, তো মানুষের শরীরের মতো সেখানে ছবি আছে। কালকে সিস্টিন চ্যাপেল যে দেখলেন, হ্যাঁ সেটা। কিন্তু আমি বলছি যে ইন জেনারেল আমরা কি দেখি? আয়তকার, লম্বমান একটা ছবি দেয়ালে ঝুলে, দীর্ঘদিন তাই ঝুলেছে। এখন অনেক পরীক্ষা নিরীক্ষা চেঞ্জ হয়েছে। কেন বলেন দেখি? এই যে আমরা যেখানে বসে আছি, আমরা তো বলে দিলাম কারণটা হলো পশ্চিম। এটা কেন এসছে? আসলে মূল বিষয়টা হচ্ছে যে আমি তো আরাধনার জন্য প্রথমে তো চার্চ, আপনি যে গান শুনি পশ্চিমের বা পূর্ব দেশের সব জায়গায়, সবই কিন্তু আসছে ধর্ম থেকে। চার্চের যে স্পেসগুলো ছিল দেয়ালে, সেখানে ওল্ড টেস্টামেন্ট, বিশেষ করে আমাদের ধর্মেও যেটা আছে সেমিটিক রিলিজিয়নের যে বর্ণনা, সেগুলো ছিল ওল্ড টেস্টামেন্ট, অর্থাৎ বাইবেল, তার ঘটনাবলী, কী করে জগৎ, ঈশ্বর পৃথিবী তৈরি করলেন, ভগবান বা আল্লাহ আমরা যাই বলি একই। তো সেই সব, তারপরে যিশুর জীবন সেগুলো, তারপরে সেইন্টদের জীবন সেগুলো করে কি চার্চকে সাজানোর জন্য সেগুলো তৈরি হলো। এখন আর্কিটেকচারাল যে স্পেসগুলো আছে, এগুলো হচ্ছে কি ওরকম রেক্টেঙ্গুলার, আয়তকাশে, সেখানে কিন্তু দেয়ালে ছবি। অয়েল পেন্টিং পরে এসছে, এবং অয়েল পেন্টিং তো আসলে ক্যাথলিকদের জায়গায়ও নয়। অয়েল পেন্টিং আসছে উত্তর থেকে, যেমন উত্তরের রেনেসাঁ যে আমরা বলি, উত্তর থেকে আসছে। হ্যাঁ, আইক ব্রাদার্স, দুই ভাই ছিল, কালকে পড়ানো হয়তো। তো এখন হচ্ছে যে ওই যে ছিল, এগুলাতে আসলে টেম্পেরাতে বা আজকের দিনেও আমরা যেমন ওটা মজবুত করার জন্য নানান কিছু মিশিয়ে, সিমেন্ট দিয়ে বা এই যে আঠা দিয়ে, ডিমের কুসুম দিয়ে, পাখির বিষ্ঠা দিয়ে, নানান কিছুর সঙ্গে রং তৈরি করে খুব পার্মানেন্টলি ওগুলো করা হতো। আর ওই যে চার্চের স্পেস ছিল যে, ওটার মধ্যে
একটা ন্যারেশন তৈরি করা হতো, অর্থাৎ বিবরণ তৈরি করতে হতো যে আছে বা ঈশ্বরের পৃথিবী, ঈশ্বর কীভাবে জন্ম, এই ন্যারেশনটাকেই কিন্তু শিল্পের এই যে প্রথাবদ্ধ শিল্পচর্চা সেই জিনিসটা শুরু হলো। তাহলে কি এর আগে মানুষ ছবি আঁকেনি? বাইজেন্টাইনে তো অন্যরকম এঁকেছে, দেখেছেন। এবং স্টেইন গ্লাস খুব ইম্পর্টেন্ট, লক্ষ্য করবেন। বাইরে গিয়ে চার্চে যখন ঢুকবেন আপনার মাথা খারাপ হয়ে যাবে যে এত রকমের আলো, এবং মনে হয় যেন ঈশ্বরের আলো বলয়ের ভেতরে আপনি ঢুকে গেছেন। এখন আপনি চার্চে দান খয়রাত করার ছাড়া উপায় নেই, এত ভয় পেয়েছেন। বা কোনো আপনার, যেমন আমরা যখনই ঢুকেছি এই যে স্টেইন গ্লাস ছাদের মধ্যে ঝলমল করছে, তখন দেখি উহু করে কাঁদছে কেউ, প্রেম ভেঙে গেছে বেশিরভাগ। হ্যাঁ, ছেলেমেয়েরা ঢুকে যায়। ইয়াং যারা ঢুকবে চার্চে দেখবেন যে এদের প্রেমের সমস্যা, আর কোনো সমস্যা নেই। আর বৃদ্ধ যারা ঢুকবেন তারা একটু আয়ু প্রার্থনা করতেছে, এই আর কি। হ্যাঁ, তো এখন হচ্ছে যে চার্চের ভেতর থেকে মিউজিক বেরিয়েছে। মিউজিক আরও ইম্পর্টেন্ট ইনফ্যাক্ট। মিউজিকের তো পুরোটাই চার্চ থেকে। পেন্টিংসে যদি অন্য জায়গায় এসছে, লিটারেচার, এগুলো সব কিছু। তো কালকে আপনারা শুনেছেন, দেখেন, লক্ষ্য করে দেখেন, স্টেট মেকানিজমে যার বই বাইবেলের মতো আমরা পড়ি, তার নাম কি? সেই রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলি। দান্তে, যার চতুর্দশপদী কবিতা আমরা মধুসূদনের জন্য পড়ি, পেট্রাক, হ্যাঁ, এগুলো সব কিন্তু, তার মানে শুধু এই ক্ষেত্রে না, আমরা সায়েন্সের ক্ষেত্রে বললাম নেভিগেশন, লেন্স, এটা সেটা। আর আর ইসে মানে বলতে ভুলে গেছি, নেভিগেশন অ্যান্ড অ্যাস্ট্রোনমি, যেটা জ্যোতির্বিদ্যা ছাড়া তো আপনি সাগরে পাড়ি দিতে পারবেন। পৃথিবীর 3 ভাগ জল, তাই না? এই আপনার আমার সামনের বোতলের পানি ছাড়াই, বুঝতে পেরেছেন? তো এই 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 জলের মধ্য দিয়েই তো দেশ দখল, তাই না? ওই যে আমরা বললাম বঙ্গোপসাগর দিয়ে, নোয়াখালী দিয়ে পর্তুগিজদের ঢোকা একই। এখনও দেখতে পারেন আমার চেহারার কত বৈচিত্র্য। অনেক জায়গায় যাবেন আপনি ইউরোপের, কোনো সমস্যা হবে না, কারণ দেখলে মনে হবে যে এরকম লোক বোধহয় আছে, কারণ হচ্ছে যে পর্তুগিজদের মতো চেহারার লোকের আমাদের দেশে পাওয়া যায়। তো এই যে জোট বাঁধলো যে অ্যারিস্টোক্র্যাট একটা, আরেকটা হচ্ছে যারা ধর্মচর্চা করছে। তো এই ধর্মচর্চা করার জন্য ওই ছবি প্রথমত চার্চই হলো। চার্চে কেন হলো? চার্চ মানে হলো যে, যেমন আপনি যে প্রভাবশালী, আজকের দিনে কি হচ্ছে, বাইরে থেকে প্রচুর টাকা আসছে, মিডল ইস্ট থেকে লোকজন আসছে, এসে দেখা গেল যে বা লুটপাট করছে দেশের মধ্যে। এই ধরনের লোকের সংখ্যা তো কম না। তারা করে কি, দেখা গিয়ে যে আপনি দেখবেন যে লোকটা চোর, আপনি চেনেন, বাড়িতে গিয়ে দেখবেন যে সে বিশাল এক মসজিদ করছে। লোকজন বলে যে ওই যে আরে রশিদ সাহেব যে মসজিদ করছেন, মানে ওনার মানে 14 পুরুষ খালি বেহেস্তে যাইতে থাকবে, কেউ আটকাবেন, উনি মরে গেল, আছে না? বেহেস্তে উনি 10টা টিকিট পাবেন, একটা রাখবেন, 9টা ব্ল্যাক মার্কেটে বিক্রি করবেন। আয়োজন ভালো, কিন্তু সে কিন্তু ঢাকায় চোর, কেউ জানে না, গ্রামের বাড়িতে মসজিদ দিয়েছে। ওইখানে কিন্তু তার অবস্থা ভালো কেন হলো? মসজিদ কেন দিয়েছে? সে তার ইমেজ বিল্ড আপ করে ফেলছে। ধানমন্ডিতে আপনি যাবেন, বিশাল মসজিদ, গিয়ে দেখবেন বড় বড় আমলা, ওগুলো আইজি, ডিজি, এরা কিন্তু স্যার আসছেন, সামনের কাতারে গিয়ে নামাজ পড়তেছে, মানে আল্লাহর কাছাকাছি পৌঁছে দিচ্ছে। দাড়ি রাখছে রাউটারের মতো কানেক্টেড, টুপি আছে, হ্যাঁ, এর অদ্ভুত, মানে আল্লাহর সঙ্গে সরাসরি কানেক্টেড, টুপি লাগিয়ে আসছে যে ওইখান দিয়ে রিসিভ করে। হ্যাঁ, তো এই ধরনের লোক কিন্তু প্রচুর। আমার আত্মীয় স্বজনও আছে, আপনার আত্মীয় স্বজনও আছে। কারণ আমরা কি বলি, যখনই কথাবার্তা করি আমরা সবাই ভালো সাধু, আমাদের পরিবারের মধ্যে কোনো লোক ঘুষ খায় না, খারাপ কাজ করে না। তাহলে করে কারা? তাই না, করে কারা? আমার আত্মীয় স্বজন আছে করে, আমি স্বীকার করতে পারি, প্রয়োজন নাই বলে নাম বলছি না, নাহলে বলতাম। আপনারা চিনবেন, এরকম নামও আছে। কি গৌরব আমার জীবনের। তো এখন যে জিনিসটা হচ্ছে যে এই যে শক্তি, এই শক্তিটাই কিন্তু দ্য আদার সাইড আছে, তারা কিন্তু ভয়ঙ্কর। এই যে লুটপাট করে নিয়ে আসলো, যার জন্য 1492 না 94 এই সে কলম্বাসের আমেরিকা আবিষ্কার, 1492 আর 94, কারো মনে আছে? 92, থ্যাংক ইউ, 92। যার জন্য 1992 সাল, আপনাদের তখন বয়স হয়নি তো, 1992 সালে যখন কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 500 বছর পূর্তি উদযাপন করতে গেল, তখন সারা পৃথিবীর, বিশেষ করে নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, আমেরিকায়, দুই প্রান্তে, ইস্ট কোস্ট ওয়েস্ট কোস্ট, মানে নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে বিরাট মিছিল বের হয়েছে। যে ওরা বলছে কলম্বাস ইজ হিরো, যে গভর্নমেন্ট বলছে বিশাল মিছিল, কলম্বাস ডু ইউ নো ইজ পাইরেট, জলদস্যু, যে সেলিব্রেট করতে পারেনি অনেক জায়গায়, কিন্তু কলম্বাসকে জলদস্যু বলেছে। আর আমরা কি সুন্দর
কলম্বাসের মতোই বা কেউ পৌঁছে যাব নতুন দেশ আমরা আছে না কবিতায়? তো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো আমরা কেন জানলাম, সভ্যতার গতিবিধি এগুলা গতিবিধি এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। হঠাৎ করে ছবি দেখা, ছবিটা কিন্তু আলাদা কিছু না, চার্জ করেছে। কেন করেছে? ওই যে বললাম মসজিদ বানিয়েছে, ওই যে ধনাঢ্য ব্যক্তিরা তারা দেখেছে যে আমি এমন চার্জ বানাবো যে ওই ফ্যামিলির লোকজন তাকেই দেখবে যে আমার এই ক্ষমতা। এস্তে ফ্যামিলি বানাচ্ছে এরকম, মেদিচ্চি ফ্যামিলি আরেক রকম বানাচ্ছে, স্পোর্টসা ফ্যামিলি আরেক রকম বলছে। এইগুলো বলছে যে এগুলো বিখ্যাত ফ্যামিলি তখনকার ইটালি বিভিন্ন নগরে বানাচ্ছে, ওদেরই পরিবার পরিজন আবার বিভিন্ন নগরে গাড়ি। এবং ওই কারণেই কিন্তু ছবির চর্চা হয়েছে। রিলিজিয়ন না আসলে ছবির চর্চাই হতো না। তখন তারা কি করলো, এই সেন্টদের ছবি, বাইবেলের ঘটনা এমন জাগালোভাবে আঁকলো এবং এটা এমনভাবে পাওয়ার অ্যাকুমুলেট করলো যে তাদের অনুমতি ছাড়া কেউ কোথাও চার্চ বা মনাস্ট্রি, অ্যাবি কিছুই প্রতিষ্ঠা করতে পারবে না। মানে চার্চের বিভিন্ন ধরনের আছে তো, ক্যাথিড্রাল হচ্ছে বড়গুলো না, কেউ এগুলো প্রতিষ্ঠা করতে পারবে না, মানে ওদেরকে ভ্যাট দিতে হবে। কথা অনেক বড় হয়ে যাবে। একটা কথা আপনি মনে রাখতে হবে, আচ্ছা আমরা যে রেনেসায় বলছি যে হিউম্যানিজম, মানুষ বড়, বিজ্ঞান চেতনা, হ্যাঁ, যুক্তি, ইহজাগতিকতা, এইসবই তো কথা যেটা গ্রিকদের কাছ থেকে ওরা নিয়েছে। তো রেনেসার ছবি যখন আমরা দেখি তখন বেশিরভাগ ছবি তো বাইবেলিক বা মিথিক্যাল। কালকে কি বত্তিচেল্লি দেখানো হয়েছিল? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, বাইবেলিক আর মিথিক্যাল না, মানে পৌরাণিক ছবি কিংবা বাইবেলের ঘটনা। মোনালিসা বা দু একটা নারীর ছবি আর কালকে দেখেছেন। আর রাফায়েল বলেন, মাইকেল অ্যাঞ্জেলোর সৃষ্টির পুরোটাই তো ওল্ড টেস্টামেন্ট। কুন ফায়াকুন, ঈশ্বর বলে হওয়া দেখাচ্ছেন না, আলো এবং অন্ধকার আলাদা করছেন ঈশ্বর, তাই না? আদম সেই খাওয়াচ্ছে না, ওইটা এগুলো দেখেছেন না? ওটা একদম মাঝখানে যেখানে মানুষ প্রাণ পেল, ঈশ্বর এরকম করে হাত প্রসারিত করেছে, আরেকটা হাত দুইটা, যেটা আমরা সর্বত্র দেখি না, যে বিজ্ঞাপন হয় ইউরোপে দেখেছি, যে ড্রিঙ্কসের বিজ্ঞাপন, ঈশ্বর হাত দেয়, মানব যখন এটি স্পর্শ করে প্রাণ পেয়ে যায়, কোকা-কোলা খেয়ে, চিপস খেয়ে, এটা বিজ্ঞাপন করে এখনও। তো এখন আপনারা বলেন তো, এই এত যে বাইবেলেরই ঘটনা, তাহলে আমরা মানবতার কথা বলছি কেন? পার্থক্যটা কোথায়? আচ্ছা বলেন তো, বাইজেন্টাইনের সঙ্গে রেনেসাসের ছবির পার্থক্য আমি বাদ দিলাম, যে আপনি বলতে পারেন ওখানে ফ্ল্যাট, ওইখানে পার্সপেক্টিভ নাই, ওইখানে রিয়ালিজম না বা ম্যানারিজম, ন্যাচারালিজম নয়, সেগুলো সব মানলাম। কিন্তু আলটিমেটলি তো একই, তাহলে সাবজেক্ট চর্চার দিক থেকে তো একই হলো, বাইজেন্টাইন আর রেনেসাসের পার্থক্যটা কোথায়? কেউ একজন বলেন, একটু বললে আমি একটু বিরাম নেই। এই সাব্বির বলো তো, সাব্বিরকে আমি চিনি, ও আমার অনেক পুরনো ছাত্র। আচ্ছা, রেনেসাসে যে আমরা বলছি যে মানুষ বড়, দেবতা নয়, গড রিপ্লেসড বাই ম্যান, এই যে রেনেসার শেষের দিকে এসে ইংরেজিতেও তাই তো, শেক্সপিয়ার চলে এসছে তখন, 1616 মারা গেল না? সুতরাং 16th সেঞ্চুরিতে তো সে আছেই, 17th সেঞ্চুরির শুরুতে মারা গিয়েছে এবং বেশিরভাগ নাটক লিখে ফেলেছেন, কবিতা লিখে ফেলেছেন। সো সার্বিকভাবে একটা ইউরোপে জাগরণ এসছে, সর্বত্রই জাগরণ এসছে। তো এইটা হচ্ছে বড় কথা, হচ্ছে ব্যক্তিত্বের। যেমন মাইকেল মধুসূদন দত্তে রাবণ নায়ক, রাম তো নায়ক নয় মেঘনাদ বধকাব্যে। তারপরে রাবণকে যেভাবে সে চরিত্র চিত্রণ করেছে বা রামকে চরিত্র চিত্র, এই ফ্রিডমটা সে নিয়েছে, এটা কিন্তু আগে ছিল না। এই যে শিল্পীর স্বাধীনতা, সেই শিল্পীর স্বাধীনতাটা কে দিল? আসলে এই অর্থ, বিত্ত এবং বাণিজ্য প্রসার, তার মধ্যে মানুষের বাসনা তৈরি হলো এবং স্বভাবতই মোনালিসা আসলো। নাহলে তার মোনালিসা আসার কোনো কারণ নাই, মধ্যযুগে কোনো কারণ নাই। পরবর্তী সময় আসলো কেমনি, ক্রমান্বয়ে আসলো, যে আমার স্ত্রীর ছবিটা টাঙাই, আমার সন্তানের ছবিটা টাঙাই, বা যারা এখন রাষ্ট্র পরিচালনা করছে তাদের সেই সব ব্যক্তিত্ব, তাদের যেমন মোগল আমলে হয়েছে আমির ওমরাদের পোর্ট্রেট হয়েছে, তাই না? যার জন্য আমরা মোগল সম্রাটদের সব ছবি পাই। মোগলরা মিনিয়েচার করেছিল বলেই তো, নাহলে তো ছবি পেতাম না, তখন তার ক্যামেরা আবিষ্কার হয়নি। তো তাহলে কি দাঁড়ালো যে রেনেসা এরকম। তো রেনেসার অনেকগুলো পর্ব আছে, আমরা যে পর্বটা দেখবো এটার নাম হচ্ছে বারোক। তো এই যে ছবি দেখছেন আপনারা, এর নাম হচ্ছে পিটার পল ব্রুখেল। এই ছবির মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছেন যে এরকম ছবি আমরা গত ক্লাসে দেখিনি গতকাল। এইটা হচ্ছে একটা ভোজ, বিয়ের ভোজ। হ্যাঁ,
এই যে বিয়ের অনুষ্ঠান, এই জিনিসটার মধ্যে ব্রুখেলকে বলা হয় চাষি ব্রুখেল, যদিও তিনি চাষি নন, তিনি রোমে গিয়েছেন। মানে ইউরোপের শিল্পীরা মিড 19 সেঞ্চুরি পর্যন্ত তাদের মন হচ্ছে রোম 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 সবচেয়ে মনোরম তাদের কাছে। আমাদের যেমন বলা হতো যে কলিকাতায় যে যায়নি মায়ের পেটে রয়েছে, ইউরোপের কিন্তু এই চেতনা 100 বছর আগেও ছিল, যে যে রোমে যায়নি সে শিল্প বোঝেনি। কারণ আপনি যদি এখনও রোমে যান, এটা আপনি ভাবতে পারবেন না রোম কাকে বলে। ভয়াবহ রোম পুরো জিনিস। হ্যাঁ, রোমান হলিডে ছবি দেখেছেন, পুরো রোম দেখতে পাবেন এটার মধ্যে। তো এই যে ছবি, একজন ঢুকতে চাচ্ছে, অ্যাডমিট করেন। এই যে ছবি, এই ছবির মধ্যে কি আমরা কিছু পাচ্ছি ধর্মের? একেবারে লৌকিক, তাই না? এটা কিন্তু দা ভিঞ্চির প্রায় সমসাময়িক কালেরই, 40-50 বছরের মধ্যে ঘটে গেছে। এইখানকার শিল্পীদের, এই যে ফ্ল্যামিশ, ডাচদেরই তো আমরা বলি নেদারল্যান্ডস আর কি, হল্যান্ড, এই জন্য ও এইচ উচ্চারণ না করে অলন্দাজি। হ্যাঁ, তো অ্যাডমিট করেন, কেউ কেউ ঢুকতে চাচ্ছে, ওইখানে আপনি স্ক্রিনে থাকেন অনেক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই ছবি একটা ভোজের ছবি। এখানে আমরা কি দেখলাম, যে তারা প্রাত্যহিক জীবনকে আঁকছে, প্রাত্যহিকতা আঁকছে। এইখানে আর আমরা বলতে পারবো না যে আচ্ছা এই লাইটগুলো তো একবার অফ করলো না, এই তিনটে জন, এইটা অফ করে দেন, অফ করে দেন তো লাইটগুলো, লাইট অফ করে দেন তো। এইখানে একটা লাইট কেন, এতগুলো লাইট কেন? হ্যাঁ ঠিক আছে, তো এইটুকু থাকলে তো সুন্দর, ও গুড। আর তো দরকার, আমাদের জন্য ঠিক আছে, কিন্তু অনলাইনে যারা আছে তারা আপনাকে দেখতে পায় না। আমি তো রেনেছেন না, ওরা ওরা দেখুক, আমি আমাকে দেখা, আমার কথা শুনলেই হলো আসলে। কারণ আমি তো ছবিটার কথা বলবো, আমার কথা তো বলবো না এখন। ওকে, তাহলে আপনারা দেখেন, এইখানে আপনারা লক্ষ্য করেন এই ছবিটা, এটা করেন তো, এনলার্জ করেন, এটা ফাটিয়ে দেন, ফাটিয়ে তারপর টানেন একটু লম্বা করে ছবিটা। স্যার, আমার ক্লাসটা রেকর্ড হচ্ছে, পরবর্তীর জন্য আপনাকে দরকার। কারণ ও আপনাকে আচ্ছা, একটু তো পাওয়া যায়। কিন্তু এই যে না, আমি বলি দাঁড়াও সুজন, বিষয়টা হচ্ছে এই ছবিটা যদি আমি এভাবে দেখাতে না পারি, তাহলে আমি ক্লাস দিয়ে কী করবো? না না, ঠিক আছে, আমি স্যার চেষ্টা করছি আপনাকে যত হালকা আলোতেও হলো রাখি, নিলে আমার ক্যামেরা তো পরবর্তীর জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। ও, কিন্তু ওই তাহলে ছবি দেখছো কেমন, কী করে ক্লাস চলছে, কী করে এই দেখছো? ক্লাস হবে এরকম ডেফিনেটলি, নাহলে কী করে হবে? এখন বুঝতে পারছো এটার মধ্যে কী ডিটেল আছে, কী করা যায়? স্যার, এটা থাকলে কি খুব অসুবিধা হয়? এটা থাক, ভাই ক্যামেরা কি বলে? আচ্ছা ঠিক আছে, থাকুক, এটা থাকুক, যেহেতু মন্দের ভালো। হ্যাঁ, এটা চলবে। এখন কি আমাকে দেখতে পাচ্ছেন ক্যামেরায় যিনি আছেন? এখন কি আমি আসছি? ওকে, আচ্ছা, এইটা হলো এখন আরও করো, যে এইটার দিকে যখন আমরা ছবি, হ্যাঁ বড় একদম, হ্যাঁ আরও বড়, একদম ফাটিয়ে দেন, আরও বড়, হ্যাঁ বড় স্যার, হ্যাঁ বড় একদম। আমাদের 8টা বাজবে আজকে কমপক্ষে, বেশিও বাঁচতে পারে। আপনাদের অসুবিধা আছে কাকার? কারণ অসুবিধা নেই, শিল্পই জীবন, ভেরি গুড। তো এখন এই যে ব্রুখেলের ছবি দেখছি, এই ছবির মধ্যে এই ব্রুখেল নিতে চাইলে ওনাদেরকে দিয়ে দিন যদি নিতে চায়। একটা দেখেন গ্রামের বিয়ের দৃশ্য আঁকছে দা ভিঞ্চির 40 বছর পরে, 30-40 বছর পরে। অদ্ভুত না? ভাবা যায় যে এই অবস্থায় চলে এসছে, কি পুরো একটা বাড়ি, একটা দরজার কপাট ভেঙে সেটা দিয়ে ট্রের মতো বানানো হয়েছে। মজার ব্যাপার হলো যে 2 ধরনের পায়েসের মতো, গুড়ের পায়েস আর চিনির পায়েসের মতো, তাই না? বিয়ের অনুষ্ঠান। আর এটা মাউস নড়ে, হ্যাঁ এই কিন্তু পিটার ব্রুখেল, শিল্পী নিজে, ইনি ব্রুখেল, বুঝতে পারছো? এই যে আচ্ছা, এই যে হচ্ছে কনে, বিয়ের কনে যে একদম মিডিলে দিয়েছে, বুঝতে পেরেছো? এই যে একটা লোক এখান থেকে 1 প্লেট নিচ্ছে, হ্যাঁ এরা একটু থেমেছে। আর কি আছে উল্লেখযোগ্য, এখানে কিন্তু ওরা খেতে আসতো, গ্রামের লোকরা নিজের ভেড়াটাও নিয়ে আসতো। একটা বাচ্চা একটু করে খাচ্ছে আঙুল চেটে, একজন শেষ হয়ে গেছে, আরেকজন এখান থেকে নিচ্ছে এক পাত্র থেকে একটু। এরা হচ্ছে খাবার পাহারা দিচ্ছে আর কি, হ্যাঁ, বা নির্দেশ দিচ্ছে যে এখানে খাবার
মিউজিশিয়ানও আছে, ব্যাক পাইপ, এইটা ব্যাক পাইপার, হ্যাঁ ব্যাক পাইপার, সরি এটা ব্যাক পাইপার। আর এদিকে হচ্ছে গিয়ে এই যে সেদিন কাকে ডাক দিচ্ছে দেখো, যে এদিকে খাবার দেবো বা ইত্যাদি, এই যে দেখেন খাচ্ছে, এখানে একটা খাট উল্টা করে রাখা আছে। এইটা কেন বললাম, একটা নর্মাল সাইজে আসুক ছবিটা, হ্যাঁ। এখন আমরা যে এই যে ডিটেলগুলো দেখলাম, এই যে অনেক খাবার খেয়েছে, জমা করে রেখেছে অনেক পানীয়, তারপরে একটু বড় করি, এই যায় না কেন, এদিকে যাবে না, এই যে এই জায়গাটা দেখেন ঢালছে, এই যে পানির এক পাত্র থেকে আরেক পাত্রে পানি পড়ছে না, এই যে ডিটেল, এই ডিটেলটা হলো জীবনেরই ডিটেল। তো এই যে দেখেন এখানে একটা পড়ে আছে, হ্যাঁ, ময়ূরের পেখম পড়ে আছে ইত্যাদি নানান কিছু, এই যে এলিমেন্টস এত কিছু, এটার বড় কারণই হচ্ছে যে ওই ডাচরা, ফ্ল্যামিশরা, তারা ইন্টেরিয়র লাইফ খুব পছন্দ করত। ডাচদের সম্পর্কে আপনারা যখনই শুনবেন কিছু, ডাচ পেইন্টিং বিশেষ করে 17th সেঞ্চুরি, আমরা কিন্তু 16th সেঞ্চুরি পার হয়ে এসেছি, 17th সেঞ্চুরি ঢুকে যাচ্ছি। সেখানকার বড় জিনিসটাই হচ্ছে কি আপনার ওদের যে ডিটেল, এই ডিটেলটাই আমরা পরবর্তী সময়ে আরও কি ব্যাপক রূপ নিয়েছে সেটা দেখতে পাবো। এখন অন্য ছবিগুলো দেখতে যাই, হ্যাঁ, এখন আর অতটা ডিটেল দেখেন কীরকম বিষয় এসেছিল আপনি সেটা বোঝানোর জন্য, যে আদার সাইড অফ মানে রেনেসাঁ। নেক্সটটা যাও, এখানে আপনি করলে যায় না, বাটন চাপ দিলে। অন্য ফাইলে যাব না না, এই ফাইলেই তো আগে আরও 3টা ছবি আছে, হ্যাঁ হ্যাঁ, এটা বড় করো, হ্যাঁ ঠিক আছে, বড় করার দরকার। এই যে এরা লক্ষ্য করে দেখেন, এই যে লাইটের জন্য দেখা যাচ্ছে যে মাইক্রো জায়গা আছে, এরা হলো কোকেন খেয়েছে, মদ খেয়ে তাদের যে অদ্ভুত সুরিয়ালিস্ট জগৎ, সেই জিনিসটা এখানে দেখাচ্ছে, যেটা মৃত সেটা জীবন্ত, যেটা জীবন্ত সেটা মৃত ইত্যাদি। এই হচ্ছে ব্রুকেল, হ্যাঁ। পরেরটা যাও, এবং কম্পোজিশনটা খুব সুন্দর না, টপ অ্যাঙ্গেল, সব চিত হয়ে শুয়ে আছে। নেক্সট আমরা বললাম যে রেনেসাঁর সময়ও কত রকম ঘটনা, রেনেসাঁর পরপরই আর কি, এটা রেনেসাঁর সময়ই, এটা 17th সেঞ্চুরি আগেই ঘটেছে। এই যে কৃষকরা ধান কাটার পটে, হ্যাঁ হ্যাঁ রুটি কাটতেছে, হ্যাঁ ডিটেলটা। আর পরেরটা যাও, আচ্ছা পরেরটা চলে যাও, আচ্ছা লক্ষ্য করে দেখেন, হ্যাঁ এটা একটু বড় করো, হ্যাঁ খঞ্জ ভিখারি, মানে এখনও ঢাকার রাস্তা যেমন দেখেন না, খুব অদ্ভুত ব্যাপার না এটা, লেট 16th সেঞ্চুরি আর্লি 17th সেঞ্চুরিতে এই জিনিস আঁকা খুব কঠিন। আমি এই জন্য বলছি যে শিল্পকে বুঝতে হলে অন্য অনেক রকম জিনিস দেখতে হবে। লক্ষ্য করে দেখতেছে, এটা ভাবতে পারেন আপনি, এটা এত আগের ছবি আমরা দেখছি, এটা কি স্যার যে মানে আল্লাহ নবীজির নাম বলে হয়েছে আমার আল্লাহ নবীজির নাম, সবাই মিলে ই করো না, ভিটামিন সি খাও, আখেরাতে কেউ তোমার সি দিবে না, কোভিডে চলে আসছে। আমাদের ইউনিভার্সিটিতে হলো সবাই মিলে বিড়ি টানো, আখেরাতে কেউ তোমার বিড়ি দেবে না, হ্যাঁ। হলো বিশ্ববিদ্যালয়ের জীবনে আমাদের যে যুদ্ধোত্তর সময় আর কি, 71 পরবর্তী সময়। সো এখানে আমরা যে জিনিসগুলো দেখলাম যে কতটা ডাউন টু আর্থ লাইফের জগৎটা চলে এসছে, অদ্ভুত ব্যাপার। ব্রুকেল এমনিতেই খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি ব্রুকেল দেখলাম। আমরা রিয়েল 17th সেঞ্চুরিতে যাই। এখন তুমি আমরা পড়ছি বারক, আপনাদের যে কাগজ দেওয়া আছে সেটার নাম আছে বারক। আমি বাংলায় পড়ে যাচ্ছি, ইংরেজি পড়লে আর কমিউনিকেট করতে অসুবিধা হবে। বারকের বৈশিষ্ট্য হচ্ছে কি আপনার, আমরা যেরকম কোমল শান্ত স্বভাবের রেনেসাঁ ছবি দেখেছি, হ্যাঁ এখন এটা ওইখান থেকে করলে মানে বৃহদাকার, গোটেক্স, ডিস্টোরশন এবং মানে নাটকীয়, এইসব জিনিসটা হচ্ছে গিয়ে বারকের বৈশিষ্ট্য, বারক আর্টের বৈশিষ্ট্য। নাটক, এবং এখানে পুরাণের রূপায়ণও দেখলাম যে অদ্ভুত সব মানে প্যাশনেট একটা জিনিস তৈরি হয়েছে। তারপর আমরা দেখলাম ভারতের সিনথেসিসটা আমরা দেখতে পাই হচ্ছে রেমব্রান্ডের ছবির মধ্যে, বিশেষ করে সেগুলো আমরা যাব, পরে যেতে থাকো। পরে উল্লেখযোগ্য আর্টিস্ট আরও আছে, আমি একজনকে পড়ে আসছি, কারাভাজ্জো, রেমব্রান্ড, দিয়েগো ভেলাস্কেস, ভেরমিয়ের, ওরা বলে ফেরমিয়ের, রুবেন্স। রুবেন্স হচ্ছে গিয়ে আপনার ফ্ল্যামিশ, হ্যাঁ। কারাভাজ্জো ইটালির থেকে স্ট্রোকটা হয়েছিল ভেনিস। আপনাদের একটা জিনিস মনে রাখেন যে রেনেসাঁ ফ্লোরেন্সে শুরু হয়, এবং ফ্লোরেন্টাইন রেনেসাঁ বলে একে।
ফ্লোরেন্স ফ্লোর মানে ফুল, ফ্লাওয়ার, হ্যাঁ, ফ্লোরেন্সে গেলে বুঝতে পারবেন ফুলের শহর ফ্লোরেন্টাইন রেনেসা এটা। তারপরে হচ্ছে গিয়ে আপনার রোমান রেনেসা, তারপরে হচ্ছে মিলানো ফ্যাশন ওয়ার্ল্ডের বিখ্যাত মিলান রেনেসা, তারপরে হচ্ছে ভেনিশিয়ান রেনেসা। মনে রাখার সুবিধাটা বলে দিচ্ছি সবাইকে। এই শুনছেন কেউ কিন্তু মোবাইল, আচ্ছা না ওইটা দেখার দরকার নেই এখন ক্লাসে, হ্যাঁ আপনি শোনেন, নাহলে ওটা অনেক পড়তে হবে। হ্যাঁ, ফ্লোরেন্স, এফতে ফ্লোরেন্স, এমতে মিলান, আরতে রোম, রোম হচ্ছে হাই রেনেসা। এই যে রোম মানে তখন ভ্যাটিকান শহর রোম আর কি, সেখানেই তো সব। রোমে আপনার ওই যে দেখলেন না পিয়েতা দেখলেন, বা সিস্টিন চ্যাপেল দেখলেন ভ্যাটিকানের, হ্যাঁ। আর ভিতে ভেনিস, যদি ইংলিশের অক্ষর অনুযায়ী আসেন এফ এম আর ভি, ভেনিসে এসে রেনেসা, আইডিয়ালস, ভ্যানিশ হয়ে গেছে, শেষ। আন্ডারস্ট্যান্ড, মনে থাকবে সারা জীবন। হ্যাঁ, এইটা হচ্ছে অর্ডার, বলে দিলাম পরিষ্কার। তো আপনারা ভেনিসের কালার দেখেছেন কালকে, একটা কী দেখেন না, মিলানে কী হয়েছে বলেন দেখি। মিলান তো ফ্যাশন ওয়ার্ল্ডের বিশাল জায়গা, আশা করি আপনারা যাবেন সবাই, কারণ সেই সম্ভাবনা আছে সবার মধ্যে। মিলানই হচ্ছে সিস্টিন চ্যাপেল, আন্ডারস্ট্যান্ড, দাভিঞ্চি সিস্টিন চ্যাপেল অনেকে এঁকেছে। কেন? মিলানের স্পোর্টসা ফ্যামিলি, দাভিঞ্চি তো ছবি আঁকতে পারে না, নানা কারণে মানুষ ডেকে নিয়ে গেছে, আর্মসের ডিজাইন, ওই যে প্লেনের নকশা ইত্যাদি ইত্যাদি। ছবির সংখ্যা যার জন্য কম, হঠাৎ মারা যান। তো মিলানের স্পোর্টসা ফ্যামিলি বলে একটা ছিল, স্পোর্টসা ফ্যামিলির লোকজন তাকে বললো যে তারা চার্চ যেটা করলো, বল যে ওইখানে ডাইনিং হল যে আছে, ওইখানে ডাইনিং হলেও যেন ফাদারদের ব্রাদারদের ঈশ্বরের কথা মনে থাকে, এই জন্য ডাইনিং হলের দেয়ালে যেখানে খায় মানুষ, ওইখানে লাস্ট ভোজের ছবি আঁকা হয়েছে। বুঝতে পারছেন মানে কী ধরনের মানে ধর্মচর্চা এবং কী ধরনের জালিয়াতি একই সঙ্গে। মানে ওইখানে এঁকেছে, এখন কি হলো যে তোমার ওইখানে তো সব জায়গায় জিসাস আছে, বাতামেরি আছে, ধর্ম আছে, আমার ডাইনিং হলেও আছে, আন্ডারস্ট্যান্ড। এবং এটা থেকে আমার পরবর্তী সময় এখনও কিন্তু আমাদের যারা নবরুইশ, তারাও কিন্তু একই কাজ করে, অনেক কিছু ছবি টবি ডাইনিং হলে রেখে দেয়, ডাইনিং রুমে রেখে দেয়, তাই না? সেই জিনিসটা যাই হোক, ইটালিয়ান রেনেসা থেকে 12কে আসার মানেই হচ্ছে যে ইটালিয়ান রেনেসার মধ্যে যে এক ধরনের ঐশী আবহ ছিল, আদর্শ ছিল। আলটিমেটলি মোনালিসাও তো পূজ্য, মোনালিসাও তো একদম দেবী, অর্থাৎ এই যে হলিউডের ছবিতে যেমন নায়িকাকে দেবীর মতো করে করা হতো বলে তো ছবি চলতো, মানে বিউটি সেলার, সেক্স সেলার, ভায়োলেন্স সেলার। পরবর্তী সময় আমরাও র বা ক্রুড ফর্মে একই কাজ করেছি বাংলা ছবিতে। ঠিক সেই রকম ওইখানে কিন্তু শোধিত, পরিশোধিত, অপূর্ব, ন্যাচারাল, মানে আমার মাত্র ঘুম থেকে জেগেছে, অপাবৃদ্ধ, সুন্দর, হ্যাঁ, এই স্বপ্নীল, এই যে ইহজাগতিকতা উত্তীর্ণ একটা আবেশ, আবহ, অ্যাম্বিয়েন্স তৈরি করে রাখা হয়েছিল, সেগুলো ভেঙে গেল বারোকে এসে। এটা হচ্ছে যেন বারোকের বৈশিষ্ট্যগুলো বললো। এবং এখন আর ইটালি সেন্টার নয় মাইন্ডিং। 17th সেঞ্চুরি মানে দেশগুলার চেতনা জাগছে, আমি ডাচ, আমি স্প্যানিশ, আমি ফ্রেঞ্চ, এগুলোকে একদম ভাগ করে নেওয়া হচ্ছে। এবং ওইখান থেকেই শুরু হয়েছে মানুষের মধ্যে ওই চেতনা, দেশ চেতনা, ব্যক্তি চেতনা, এবং এগুলো প্রবলতর হচ্ছে। আর কি সবচেয়ে বড় ঘটনা, কেন এরকম ছবি হচ্ছে? বড় ঘটনা হচ্ছে ওই যে বললাম যে চার্চকে ভ্যাট দিতে হবে, চার্চকে পয়সা দেবেন আপনি, চার্চ থেকে ইন্সপেক্টর আসবে, পরিদর্শন করবে, তারপর আপনি এই ক্যাথিড্রাল বানাতে পারেন। তো ভ্যাটিকান থেকে লোক এসে দেখবে যে আপনার জমি আছে কিনা, আপনি এটা করতে পারেন কিনা। আমাদের যেমন স্কুল কলেজ করলে লাগে, ঠিক সেরকম। প্লাস হচ্ছে যে ওরা যে আসবে, ওরা তো আসে ওই সব পোশাক পরে ভয়াবহ, ওগুলো নিয়ে ছবি হয়েছে দেখেন, তাদেরকে প্রচুর টাকা দিতে হবে এই ইন্সপেক্টরদের। তারপরে তুমি আল্লাহর ঘর বা ভগবান ঈশ্বরের ঘর বানাইতে পারবে না, পারবে না। এটার থেকে তো প্রোটেস্ট শুরু হলো, এই জন্যই তোর নাম হলো প্রোটেস্টান্ট, যে আমার ঈশ্বর, আমার আল্লাহ, আমি আমার মতো করে বুঝবো, আমি ভ্যাটিকানের মাধ্যমে কেন বুঝবো? এবং আমি কেন বলে দিত তুমি এরকম করে স্টেন গ্লাস করবা, এরকম ছবি আঁকবা, জাগালো করে করতে হবে, এই জিনিস থাকবে, ওদের নির্দেশ মানতে হবে। তো ওই নর্থে যখন এটা প্রোটেস্ট করলো, নর্থের দেশগুলো, জার্মানি, হল্যান্ড, হ্যাঁ, সুইজারল্যান্ড ছিল, ইংল্যান্ড, তো তখন তারা বললো যে আমি আমার প্রভুকে আমার মতো করে পেতে চাই, আমি কেন আমি এত ছবি করে এত টাকা খরচ করে করব?
স্বভাবতই তাদেরকে ওই যে আমার ঈশ্বর আমার এই চেতনায় জাগ্রত হয়ে মার্টিন লুথার, কালভিন, এরা বিখ্যাত লোক। ওই ডিটেলটা বললাম না, তাহলে আবার ওই হিস্ট্রিতে যেতে হবে। তারাই কিন্তু আন্দোলনটা করলো, এই জন্য প্রোটেস্ট্যান্ট, তারা প্রোটেস্ট করলো। প্রোটেস্ট্যান্ট এই যে ভ্যাটিকানের চার্চ, ক্যাথলিক, এদের সঙ্গে সংঘর্ষ হলো, যার জন্য ওই সময় যখন প্রচুর লোক, লক্ষ লক্ষ মারা গেল দুই পক্ষ মিলে। এবং ওই সময় একটা সময় মনে করা হলো যে এই নর্থে ওদের ছবি আঁকাই বন্ধ হয়ে যাবে, কারণ হলো চার্চে ছবি আঁকার ব্যাপারটা এতই কমে গেল, শিল্পীরা অনেকে পেশাও হারিয়ে ফেললো, অনেকে রোমের দিকে চলে আসলো। এবং এই যে এটার কারণে ওইখানে ওরা ওদের মতো করে বলি সিম্পলিফিকেশন আসলো, এবং ওরা আরও বেশি জাগতিক হলো, আমার পৃথিবী, আমার দেশ, আমার মানুষ, এই আমিটা প্রবল হতে শুরু করলো, সেই জিনিসগুলা ঘটতে শুরু করলো। এই জন্য সেন্টার পরিবর্তিত হয়ে এপি সেন্টার চেঞ্জ হয়ে গেল, শিল্প চর্চার ভর কেন্দ্র আর ইটালি নয়, ফ্লোরেন্স, রোম, মিলান, ভেনিস কোনোটাই নয়, এখন হচ্ছে কি আমস্টারডাম, হল্যান্ড। এবং হল্যান্ডের কিন্তু বিরাট বিরাট এটা হচ্ছে, হল্যান্ড হচ্ছে গান পাউডার, বারুদ বানানোর ওস্তাদ ছিল। এবং ওদের সবচেয়ে বড় প্লান্টেশনটা কোথায় ছিল জানেন? গঙ্গার পাড়ে, কলিকাতায়। ওইটার ছবি আছে এখনও, যদি কখনো আমস্টারডাম যান, রাইক মিউজিয়াম, আমাদের মানে রয়্যাল মিউজিয়াম, রাইকি বলে এটা আছে ল্যাঙ্গুয়েজে। এইখানে গিয়ে আপনি দেখতে পাবেন যে ওই প্লান্টেশনটার একটা পেইন্টার আবার ওই প্লান্টেশনটার ছবি এঁকেছে, ওই ছবিটা ঝুলিয়ে রেখেছে। তো এই ডাচদের অনেক লেন্সের আবিষ্কার আছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম লেন্সের ইতিহাস বলে বুঝতে পারবেন। এবং এইটার একজন বিখ্যাত শিল্পী আছে, একাধিক আছে, সবচেয়ে হচ্ছে ভেলাস্কেস, সে আবার স্প্যানিশ। আর ইটালিয়ানদের যে বারোকের যে শুরুর দিকের কাজ করেছে সে হচ্ছে গিয়ে আপনার কারাভাজ্জোর ছবি আছে কিনা দেখি তো একটু, একটু আগেরটায় যাও, এই যে বের্নিনি, ভাস্কর, হ্যাঁ আগেরটায় যাও তো, হ্যাঁ হ্যাঁ কারাভাজ্জো আছে তাহলে, হ্যাঁ যাও এখন পরেরটায় যাও। হ্যাঁ এখন এই যে আর হচ্ছে বারোক কিন্তু আসলে আর্কিটেকচার। আপনাদের আরেকটা কথা বলি, যখন আপনারা কোনো যে এজ দেখবেন, সেই এজের মধ্যে আর্কিটেকচার কী, মিউজিক কী, পেন্টিংস কী, মোরাল কী, এই জিনিসগুলো দেখতে হবে, জীবনযাপন কী, লাইফস্টাইল কী, এগুলো খুব ইম্পর্টেন্ট। বিচ্ছিন্নভাবে আর্ট বুঝতে গেলে আসলে আপনি সময়ের এই মানে ফ্লেভারটা ধরতে পারবেন না, সময়টাকে অনুভবে নিতে পারবেন না। সময় অনুভবে না নিলে সবই বৃথা। যে কেন কি, আমার কথা কি বোঝা যাচ্ছে না? খুব কঠিন মনে হচ্ছে, সহজ না? এই যে ব্যান্ড মিউজিক দিয়েই মানে আমরা মিউজিক দেখছি এরকম, পরে যাই তখনকার ভাস্কর্যের চেহারা ব্যান্ডিনি। টেক্সট পড়ে লাভ নেই, আমি মুখে বলে দিচ্ছি, যেতে থাকো পরেরটা যাও। হ্যাঁ পরে হ্যাঁ তো মাইকেল অ্যাঞ্জেলো না, হ্যাঁ মাইকেল অ্যাঞ্জেলো আসতেছে কেন? কারাভাজ্জো, হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ এন্টম্বমেন্ট, কবরস্থানে কারাভাজ্জো, হ্যাঁ জি। এই যে ছবির মধ্যে ড্রামাটাইজেশন, এই ড্রামাটাইজেশন চলতে শুরু হলো। স্টপ, একটা ছবিতে, আচ্ছা আগের ছবিটা রাখি, আচ্ছা একটু থাকুক। হ্যাঁ হ্যাঁ কবরে নেওয়া হচ্ছে জেসাসকে, তো এই এন্টম্বমেন্ট মানে কবর দেওয়া, তাই তো 17th সেঞ্চুরিতে আছি আমরা। ওই যে 1602, 16 দিয়ে শুরু হলে 17th সেঞ্চুরি, তাই না? 1600 দিয়ে হলে 1700 শতক। হ্যাঁ এখন আগেকার ছবির সঙ্গে এগুলোর পার্থক্য কী? অ্যাপারেন্টলি আপনাদের যেটুকু আপনারা দেখেছেন, যদি আপনারা এর আগে না দেখে থাকেন তাহলে বুঝতে একটু অসুবিধা হবে, কারণ হচ্ছে যে প্রচুর ছবি না দেখলে বোঝা যায় ড্র্যাপারি বা এই যে অ্যারেঞ্জমেন্ট, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট নাই। ধরেন আপনার কালকে দা ভিঞ্চি, আপনারা সেন্ট আন, মাতা মেরি একটা ছবি আছে না, শিশু যিশু, একটা পিরামিডাল কম্পোজিশন দেখিয়েছে, আমি দেখলাম। তো এই ছবির মধ্যে যে নাটকীয়তা, এই নাটকীয়তার পেছনে ড্র্যাপারি যে খুলে পড়ছে, হ্যাঁ কবরস্থ করতে যাচ্ছে, মানুষের শরীর দেখলে বোঝা যায় যে এর আগে মাইকেল অ্যাঞ্জেলো চলে এসছে, সব ঠিক আছে, কিন্তু লাইট এবং নাটকীয়তা এই জিনিসগুলো তার আগে ছিল না। লাইটের গুরুত্ব শুরু হয়ে গেল, এবং লাইটের তারপরে যাই এন্টম্বমেন্ট, এটা আমরা দেখছি। কারাভাজ্জো দেখতেই হবে, দেখতে ইটালি শেষ মানে আন্দোলনে সে ড্র্যাপারির মধ্যে যে লাইট পড়েছে, এই ধরনের লাইট কখনো ইটালিয়ান রেনেসায় হবে না। নিচের লাইট দেখেন, লাইট ইটসেলফ এ কাইন্ড অফ প্রোটাগনিস্ট, অর্থাৎ লাইট নিজেই একটা
চরিত্র। পরেরটা যাও, কারাবাহ্য পালিয়ে যান, হ্যাঁ পরে যাই। এই দেখেন ডাউটিং থমাস, হ্যাঁ সেন্ট থমাস বিশ্বাস করেছিল জেসাসকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, এই জন্য তখন সে আঙুল দিয়ে দেখেন। এই জন্য ভয়ঙ্কর সাবজেক্ট আঁকাটাই হচ্ছে বারকের বাইবেলিক বিষয়ের ঘটনা। এছাড়া বারক আরও অনেক রকমের। নেক্সট যাই, এটা কখনোই এরকম ছবি সে আঁকা যেতে থাকি, সব ছবি দেখাবো না তো অনেক বড়। হ্যাঁ ওই লাইট হয়ে গেছে। হ্যাঁ এই হচ্ছে পিটার পল রুবেন্স। এবং ওই সময় রুবেন্স ছিল সবচেয়ে, রুবেন্সের ছবি সারা পৃথিবীতে আছে, এত ছবি এঁকেছে। ডাইক বলে একজন তার পরের শিল্পী, সে এঁকেছে। এইটা হচ্ছে রুবেন্সের মানে এই ইউরোপে তখন মনে করা হতো যে দুইজন, হয় ফ্লেমিশ রুবেন্সের মতো হয় ছবি, কিংবা র্যামব্রান্ডকে অনুসরণ করা যেতে পারে, দুইটা পর্ব, রুবেনস্টাইন কিংবা র্যামব্রান্ড লাইক, এই কথাটা বলা হতো। ওই যে ড্রামাটাইজেশন করা, এবং সবচেয়ে হলো যে ফিগারের মধ্যে যে অতিশোধিত জায়গাটা বাদ দিয়ে যে মুভমেন্ট, কুঞ্চন, মাংসের, এগুলো হচ্ছে তার ট্রেডমার্ক রুবেন্সের। আবার রুবেন্সের খুব নরম ছবি আছে। আমরা যাই আরেকটা, যেতে থাকি, এটা না আর পরেরটা যাই। এই যে এই ছবিটা একটু রাখো। এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট অ্যান্টিথিসিস, মোনালিসা নয়, তাই না? আর রুবেন্সের যেটা দেখবেন আপনারা, নারী তো দেখবেন, রুবেন্সের শিশু খুব সুন্দর। তার মধ্যে রঙের এক ধরনের মুক্তি আছে, মনে হয় যে আলাদা করে রং লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে রংটাই ইটসেলফ আমরা দেখছি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আন্ডারস্ট্যান্ড? এবং রুবেন্সের এই ছবিতে দেখবেন যে ইয়ে আছে, আর প্রচুর অন্ধকার, তার মধ্যে দিয়ে আলো, এবং যেই পোজটা দেওয়ানো হয়েছে সেই পোজটা রেনেসা অ্যাকসেপ্ট করবে না। রেনেসার একদম যে নিয়মকানুন ছিল না তা না, আন্ডারস্ট্যান্ড? এইভাবে ছবি এগিয়ে যাচ্ছে। নেক্সট যাই, রুবেন্সের শিশু, এই যায়, দেখছেন? মানে মনে হয় যেন রংটাকে দিয়ে শিশুর মুখের লালিত্যকে ডিস্টিংক্টলি, স্পষ্টত বোঝানো চাওয়া আছে। এইভাবে ছবি মুক্তি পাচ্ছে। এটা কখনো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, ফিলিপ্পো লিপুই, মাসাচ্চো কেউ আঁকবে না, নেভার। নেক্সট আবার রুবেন্স থেকে বেরিয়ে যায়, রুবেন্স হয়ে গেছে, এখানে অনেক ছবি আছে। ভেলাস্কেসে যাই, হ্যাঁ ভেলাস্কেস। আমাদের সময় আছে কতক্ষণে, সেইভাবে যেতে হবে। আগের ছবিটায় যাও, মাত্র আধা ঘন্টা আছে না, তেমনি 45 পর্যন্ত নেই, 45 আসছে না, দেখা যাক, লাগবে, সময় লাগবে। ক্লাসে আপনাদের ধৈর্য আছে তো? কেন মাথা ভারী হয়ে যায়নি তো কারো? ভেলাস্কেস, লাস মেনিনাস, এগুলো বোধহয় পড়া যাচ্ছে এখান থেকে, আপনারা পড়ছেন না? হ্যাঁ মিক্সার গেছে। লাস, আগেরটা ছবিটাতে থাকে, ছবিটা ব্যাখ্যা, এটা এই ছবিটারই ডিটেল পরেরটা। হ্যাঁ, তো সেইটা হচ্ছে গিয়ে এই বিষয়টা আপনারা কালকে আমাদের আমিনের ক্লাসে, রশিদ আমিনের ক্লাসে দেখেছেন, তাই না? কার ছবিতে দেখেছেন মনে আছে? ম্যারিজ অফ আর্নন ফলি, যে রিং পরাচ্ছে মিরারের মাঝখানে, যাদেরকে আমরা দেখছি না কিন্তু মিরারের রিফ্লেকশন দেখছি। ওয়েডিং ফটোগ্রাফির কথা যেটা বলছিল, হ্যাঁ জন ভ্যান আইকের ছবিটার নাম হচ্ছে ম্যারিজ অফ আর্নন ফলি। তো এইটা হচ্ছে গিয়ে একটা বিখ্যাত ছবি, অ্যাডমিট করা একজনকে, বিখ্যাত ছবি, যে কোনো বই খুললেই আমরা এই ছবিটা পাই ভেলাস্কেসের। কেন? এটা একটা বড় প্রশ্ন, কেন পাই? হ্যাঁ, পাওয়ার পেছনের কারণটা কি? এই যে ছবি 17th সেঞ্চুরির ছবি, লক্ষ্য করে দেখেন এখানে কে কে আছে, এখানে শিল্পী আছে নিজে, লক্ষ্য করছেন? হ্যাঁ, আমি একটু মাউসটা, এই যে দেখেন কি হলো, আচ্ছা আচ্ছা, এই এখানে কেউ আছেন? ওই যে আছে, অ্যাডমিট করতে হবে একজন, এটা কিন্তু দেরি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, নেটের প্রবলেম, হ্যাঁ অনেক প্রবলেম, ঢাকাতে যে অবস্থা। ও আচ্ছা, আমরাও তো করতে পারি এখান থেকে, আমরা পারবো না। আচ্ছা, আপনারা যারা আপনি স্ক্রিনের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে এই যে একটা স্পেস, এই স্পেসের মধ্যে আপনি দেখেন কতগুলো স্পেস তৈরি হচ্ছে, স্পেসের মধ্যে স্পেস যে তৈরি হচ্ছে, এই জন্য এটা ইম্পর্টেন্ট। এবং এটা ডেপথ অদ্ভুতভাবে অনেক। যেমন এইখানে ধরেন, এটা চারকোনা ছবিটার এই জায়গাটা দেখেন একটা স্পেস তৈরি হচ্ছে, আমরা কিন্তু ক্যানভাসের উল্টো পিঠ, তাই না?
এই যে এটা আরেকটা স্পেস তৈরি করলো, এইখানেই দুইটা স্পেস তৈরি হয়ে গেছে। এবং ক্যানভাসের উল্টাপিঠ দেখেছে, এই হচ্ছে ভেলাস্কেস আর্টিস্ট, স্প্যানিশ, হ্যাঁ উচ্চারণ ভেলাস্কেস, VELAZQUEZ, জেড হচ্ছে এস উচ্চারণ করে স্প্যানিশ, ভেলাস্কেস। লাস মেনিনাস, মেনিনা মানে হচ্ছে গৃহপরিচারিকা, লাস মেনিনাস মানে গৃহপরিচারিকা, লা মানে সিঙ্গুলার, লাস হলো প্লুরাল, আর্টিকেলটা প্লুরাল হয়ে যায়, লাস মেনিনাস গৃহপরিচারিকারা, বোঝা গেল। এবং এইখানে আর্টিস্ট নিজে তাকিয়ে আছে, হ্যাঁ, আর এইখানে এই মেয়েটার জন্মদিনের কোনো ব্যাপার, এইখানে একটা বামন, এইখানে কুকুরের উপর পা রেখেছে, যার জন্য লাইটের জন্য আমরা অনেক কিছু ডিটেল দেখতে পাচ্ছি না। এইখানে মিরার আছে, এইখানে আরও ছবি আছে, এইখানে একটা লোক চলে যাচ্ছে, তাই না, আর দুজন এখানে আবার দেখছে। এবং এইখান থেকে যদি আমি শুরু করি এবং এইখান থেকে যেতে যেতে এইখানে থেমে আবার এইখান পর্যন্ত যাই, বিশাল ডেপথ, আমি যদি ডায়াগোনাল টানি এইভাবে, অনেক বড় ডেপথ না, বোঝা গেল তো জিনিসটা। তো এই হচ্ছে বোধহয় চার্চে ছিল, সে বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে। মজার ব্যাপার হলো 17th সেঞ্চুরিতে ক্যানভাসের উল্টাপিঠ, শিল্পী নিজে উপস্থিত, এগুলো খুব বিস্ময়কর না 17th সেঞ্চুরিতে? এগুলো তো কিছুদিন আগে আর্ট কলেজে ছেলে রাখতো, আমি দেখছি, তাই না? তো এগুলো হচ্ছে, এই ছবিগুলো এই জন্য বইতে দেওয়া হয় যে ছবিগুলো ইতিহাস সৃষ্টি করে, এবং এর জন্মদিন বা একটা কিছু অকেশন ওদের এই মেয়েটার, হ্যাঁ। এবং এখানে এই যে মিরারে, এটা কি, এই হয় রাজা রানী বা গৃহের কর্তা এবং এই স্ত্রী, স্বামী স্ত্রী, তারা কিন্তু এই আয়োজনটা দেখছে, যাদেরকে আমরা মিরারে দেখছি, ঠিক ছবির ভেতরের ফ্রেমে দেখছি না, তারা রিফ্লেক্টেড লোক। কিন্তু এতে কি হলো, এতে যে জিনিসটা হলো যে এইটা তো আলাদা একটা স্পেস তৈরি হলো মিরারে, আন্ডারস্ট্যান্ড? এইখানে যে করে দেয় মিরার ডিসপ্লে, এখান থেকে আমরা বারবার বলছি যদি আমরা আস্তে আস্তে যেতে থাকি এই পর্যন্ত যাই, তাহলে কত বড় ডেপথ অফ ফিল্ড, তাই না? ইন্টারেস্টিং। আচ্ছা, এখন দেখেন যে মজাটা কোথায়, ছবি মানে কি আলটিমেটলি তো এটা 2 ডাইমেনশনাল একটা ছবি, 3D পার্সপেক্টিভ, দ্যাট ইজ ইলিউশন। এবং এইখানে যেহেতু স্পেসটা এইভাবে দিয়েছে, এইখানে লক্ষ্য করে দেখেন, যদি এগুলো পিলার, এখানে ছোটো ছোটো স্পেস আছে, এইখানে দেখেন এই যে ছবিটার মধ্যে একটা স্পেস ঢুকিয়ে দিচ্ছে, এইখানে হচ্ছে স্পেস ডিভিশনের দক্ষতা আর্টিস্টের, আন্ডারস্ট্যান্ড? ছবির ভেতরে ঢুকবেন যতক্ষণ দেখবেন। আমরা একটা গান অনেকবার শুনি, সারা জীবন ধরে শুনি, শেষ না। ছবির ব্যাপারটা কিন্তু ভিন্ন কিছু নয়, আমরা একটা সন্ধ্যায় সব বুঝে ফেলবো এরকম নয়, আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা জাস্ট দেখবেন, কারণ এখানে তো প্রপারলি আমরা দেখতে পাচ্ছি না, সুইচগুলো অফ করতে, সুইচগুলো অফ করলে ইমেজগুলো আরও ডিস্টিংক্ট চেহারা পাবে। তো এটা ডিটেলটা আমরা দেখি, নেক্সটে যাও, কী কী ছিল, এই যে জন্মদিন। হ্যাঁ হ্যাঁ, মেয়েটা, ভেলাস্কেস, মিরার, হ্যাঁ, জাস্ট এই ছবিগুলো ভালো না, পরেরটাই যাও, আচ্ছা পরে যাও, পরের ছবিটায় যাও, এইটা তার পোর্ট্রেট, ওরকম পপ ইনোসেন্ট 10th, আচ্ছা পরেরটা যাও, তো একটা ছবি থাকার কথা, পরেরটা যাও, ও স্টপ দিস ওয়ান। আমরা যে ছবিগুলো, এই ছবিটা আপনি প্রায় সব বইতেই আপনারা পাবেন। এটা হচ্ছে ওই যে কী বলেন, ভিস্তিওয়ালা পানি বিক্রি করে, আইডিয়া আছে কারো? এখনও কলকাতায় বিক্রি করে, এই যে চামড়ার ইসের ব্যাগ আছে, এটা যদিও সে ইতে মাটির পাত্রে, ওগুলোর মধ্যে পানি ভরে টিউবওয়েল থেকে নিয়ে বিক্রি করে, কলকাতা শহরে এখনও আছে পানি বিক্রেতা, পানি। তো এই লোকটাও পানি বিক্রি করছে। এই ছবিটা আমরা কেন দেখছি, এই ছবিটার গুরুত্ব কী, এটা বলেন আপনারা। হ্যাঁ, এই ছবিটা কোন গুরুত্বের কারণে আমরা দেখছি, কিছু মনে করেন না, সব কিছু রেকর্ড হচ্ছে, আমি খাবো সেটাও রেকর্ড হবে। এই ক্ষুধা লেগে গেছে, 2 ঘন্টা, পৌনে 2 ঘন্টা লাগছে আসতে আমার, আমি তো আসলে অনেক আগে এসে বলছি না আমার নিজের ক্লাস খাবার। না না স্যার, ওকে, আমি চা দিতে, কফি দিতে হ্যাঁ, বলছি। কফি দিয়ে করতে, হ্যাঁ। একজন, আমি কারো কাছে শুনতে যাচ্ছি, সারাক্ষণ আমি বললে হবে না তো। আচ্ছা, এই ছবিটা আমরা কিসের জন্য দেখছি, কি কারণ থাকতে পারে যে একটা ক্লাসে এসে আমরা একটা ছবি পাঠ করছি? একটু ভাবেন, আপনারা ভাবলে আমি খেতে পারবো। ছবি মানে কি, আলো অন্ধকারের বুনট, অনেক রকম আলো মানে অনেক রকম আলো অন্ধকার। কোথায় আলো ছায়ার খেলা, এটা বলেন তো?
গ্লাসে স্যার আলো রিফ্লেক্টেড লাইট একদম উল্টো গ্লাসের ভেতর দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি একটু ভাবতে থাকেন, আমি কেক খাওয়াটা শেষ করি। কারণ অনেকক্ষণ যাবৎ গাড়িতে বসেছিলাম, সামনে থেকে এসেছি তো। দেখেন আপনারা, আমি পরে বলছি আপনাদের, দেখার দরকার আছে। আমরা এটা ছোটোবেলা থেকে বলতেছি, 1000 বছর ধরে হাঁটিতেছি আমি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে বনলতা সেন। এখন তো আমি পড়ে ফেলছি 62 বছর, তাও তো পুরোটা বুঝতে পারতেছি না, তাই না? 1000 বছর ধরে হাঁটছে জীবানন্দ দাস। সুতরাং ছবি মনে করি আমরা যে দেখা মাত্র বুঝবো, সব ছবি যে দেখা মাত্র বুঝবো এমন কোনো কথা নেই। আমি এখন দেখলাম, আমি আবার দেখবো, হয়তো 2 বছর পরে বুঝবো। কবিতার ক্ষেত্রে আমাদের তাই হয়েছে না, অনেক গল্পের ক্ষেত্রে তাই হয়েছে, অনেক গানের ক্ষেত্রে তাই। আজকে আমি বুঝতে পারি গান শুনে যে এটা বন্যার রবীন্দ্রসঙ্গীত, এটা ফরিদা পারভিনের লালন গীতি। আমরা কি শুরুতে বললে বুঝতে পারতাম? আমরা যখন এগুলো কানে, যখন আমাদের কান ঠিক না, অর্থাৎ কান নাক, যেমন আমাকে যদি পারফিউমের দোকানে আমি ঢুকেছি, আমি তো অনেক পারফিউম লাগিয়ে টাগিয়ে দেখেছি বিভিন্ন দেশে, ফ্রান্সে বা অন্য জায়গায় গিয়ে, কিন্তু আমার কাছে তো 2-3 রকমের বেশি মনে হয়নি। কারণ আমার নাক তো নাকের কোনো অভিজ্ঞতাই নাই। নাক মূর্খ নাক, সে ডাস্টবিনের গন্ধ দেখছে, শুনছে শুধু, কিংবা ইলিশ মাছ, রুই মাছ, কিংবা। তো এখন সে কি পারফিউম বুঝবে? মানে আমি কিনতে যাইনি, আমি গিয়েছি, তো ওরা বুঝতে পেরেছে। কারণ এখানে তো পারফিউমারিতে বিশাল আয়োজন, ছোট্ট শিশির মধ্যে একটুখানি কিনলেই অনেক ইউরো দিতে হয়, 100 ইউরো কমপক্ষে। তো মেয়েরা দেখেই বুঝছে যে আমি কিনতে আসিনি, ঘেমে টেমে 3য় বিশ্বের নাগরিক ঢুকে গেছি প্যারিসে। তা বলছে যে না, প্রবলেম, মানে কোনো প্রবলেম নেই, ফরাসিতে আমাকে বলতেছে। বলো আমরা জানি তুমি এমনি কিউরিওসিটি থেকে, সেলা কিউরিওসিটি ওরা বলতেছে ফরাসিতে। তারপরে ওই মেয়েটা এটা লাগায় ওটা লাগায়, একটু বুঝলাম এটা জেসমিন, এরপর আর কিছুই বুঝি না প্রায়। থ্যাংক ইউ। আপনাদের যে জিনিসটা বোঝা উচিত ছিল সেটা হলো যে, আমি কোনো করছি না আপনাদেরকে আহত করার জন্য বলছি না, আমি বলছি যে এইখানে একটু পানি গড়িয়ে পড়েছে, এরকম আনির জন্য শিল্পী একজন আঁকবে কেন? সেটা একটা চমৎকার মৃৎপাত্র আঁকবে পানি ধারণ করা। এখানে পানি একটু ছলকে পড়েছে না, আছে না? আবার দেখেন ভালো করে, আছে না? একটু সুইচটা অফ করতে হবে, আবার একদম সুইচে যান। হ্যাঁ, একটু অফ করে আমরা দেখবো, আবার অন করেন, একদম লাইট নিবান। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, একটু থাকুক, হ্যাঁ প্লিজ, সুইচে থাকেন, আমরা এই ছবিটাতেই থাকি। ছবি স্ক্রিনে ঠিক আছে, এখানে ঠিক না থাকলো। এখন যে জিনিসটা হচ্ছে, এখন দেখেন আপনি কত ডিস্টিংক্ট, ট্রান্সপারেন্ট ওই যে গ্লাসটা, অর্থাৎ আরেকটা লোক কিন্তু গ্লাস মুখে দেবো, ওই পারে আছে। এই লোকটার জামাটা এখানে এটা কিন্তু এই যে সাদা বেরিয়ে গেছে, তো এটা শিল্পে আঁকবেন কেন? জাস্ট ডিটেইল। কিন্তু এই যে মৃৎপাত্র দেখতেছেন, মৃৎপাত্রের মধ্যে 1 ফোঁটা পানি পড়েছিল, সেটা গড়িয়ে পড়েছে। মানে আমি যদি এই সাবজেক্ট আঁকতে যাই 17th সেঞ্চুরি, আমি তো পানিটা মুছে দেখবো, মৃৎপাত্রটি সুন্দর, তাই না? তাই তো আঁকার কথা আমার। আজকে আপনি ভাবতে পারেন অনেক কিছু, কিন্তু 17th সেঞ্চুরি ভেবে দেখেন। তারপর ওই যে মৃৎপাত্রটা, ওই মৃৎপাত্রটা আবার অন্যরকম, অত স্মুথ না। হ্যাঁ, এই যে ডিটেল, এই ডিটেলটা মনে রাখবেন। এই ডিটেলটা হচ্ছে ডাচদের, ফ্ল্যামিশদের খুব প্রিয় জিনিস। ওরা ঘর খুব ভালোবাসতো আর ডিটেলে পছন্দ করতো এই জিনিসটা। এই যে লক্ষ্য করেন যে পানির ভেতর থেকে, পরে যাই আমরা, আরেকটা ফাইল আসবে পরে, ভেরমিয়ার যাবেন, পরে যান, যেতে থাকেন তাহলে। এটা না, এটা তো আমি পরে দেখব, পরে ওটা যেতে থাকেন। এরপর আরেকটা ফাইল আছে, এটাতে ব্যাক করবো পরে। তো এখন আমরা এই ছবিটা দেখলাম, এখন সুইচ অন করলে একটা সমস্যা হচ্ছে যে ছবি বোঝাতে পারতেছি না। আচ্ছা, আমি একটু ছবিটা বোঝাই, তারপরে যাই। হ্যাঁ, ছবিটা আমরা 17th সেঞ্চুরির মধ্যে মানি হচ্ছে আমাদেরকে লাইট পড়তে হবে। 1700 শতক মানি হচ্ছে মূলত আসলে ডাচদের ব্যাপার। আছে ফরাসিদের, আছে ফাতিন লাতুর, ভেলাস্কেস আছে স্প্যানিশদের, কারাভাজ্জো আছে ইটালিয়ানদের, কিন্তু ঝাঁকে ঝাঁকে শিল্পী হচ্ছে হল্যান্ড, নেদারল্যান্ডসের। এবং তখন কি ঘটনাটা ঘটছে, এই পয়েন্টটা আবার মনে রাখতে হবে, লিখে রাখতে হবে। সেটা হলো, তখন যেহেতু গার্হস্থ্য জীবনযাপন আমরা ভালোবাসতে শুরু করে দিয়েছি, এবং তখন যদিও ধনাঢ্যদের হাতেই টাকা, কিন্তু সাধারণ মানুষ, যেমন ধরেন এখন আপনি
আগে মানুষ পেটে ভাতেই আপনার বাসায় কাজ করে দিত, এখন ওই কাজের বুয়ার বেতনও কিন্তু 7-8 হাজার টাকা হয়ে গেছে, তাই না? বুয়া বললে মাইন্ড করে। আর আমাদের মানসিকতা কিন্তু সবাই বুঝে গেছে। আমরা মুদির দোকানে বললে যে ওই যে 2 কেজি চাল দেয়, আর ইসে যখন যাই সুপার মার্কেটে যাই, কত করে ভাই এটা, মানে এটা আমার কাছ থেকে এত টাকা লেখা আছে, ওটা দেখে আমি আনি, আমি যখন কার্ড দিয়ে বা পয়সা দিয়ে কিনি যে এই কার্ড দিয়ে কাটেন বা টাকাটা রাখেন, মানে যখন সুপার মার্কেটে যাই আপনি করে বলি বিক্রেতাকে, আর যখন মুদির দোকানে যাই তুই করে বলি, তাই না? মানুষ হিসাবে খুবই ভালো আমরা, আমাদের এই হিসাব নিকাশ আছে একটা। তো এখন ডাচদের ব্যাপারটা কি? ডাচদের ব্যাপারটা হলো যে এতই বৃত্ত, মানে এটা বলা হয় যে ডাচদের বাণিজ্যের জাহাজগুলো, আমস্টারডাম তো ওদের রাজধানী, আমস্টেল হচ্ছে ওদের নদীর নাম, আমস্টেল সাগরটাও আর কি, ওরা তো সাগরের নিচে না, ওই যে উইন্ডমিল, ওইটা দিয়ে পানি তুলতে হতো না। নেদারল্যান্ডস মানে তো নিচু, নেদারল্যান্ডস নিচু ভূমি, বুঝতে পেরেছেন? সাগরের সমতলের নিচে না, যার জন্য পানি তোলা হতো। যেমন ধরুন সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড, আন্ডারস্ট্যান্ড? সুইস জাতির জায়গা, নামও কিন্তু তাই, সুইজারল্যান্ড মানে সুইসদের জায়গা, সুইজারল্যান্ড এই জন্য বলে। আমস্টারডাম, আমস্টেল নদী আছে, সাগরটা আমস্টারডাম, মানে সিটি ডাম, হ্যাঁ, নটরডাম, হ্যাঁ, রটরডাম, এগুলো নদীর পানি। তো এই দামে ডাচদের ছবি সম্পর্কে যেটা আমাদের মনে রাখা উচিত, ডাচ বললেই সেটা হচ্ছে ডিটেল। আমস্টেল নদীতে এটাকে বলা হয় যে পুকুর ঘাটে মাছকে খাবার দিলে যেমন একটা মাছ আরেকটা মাছকে ঠেলে খাবার খেতে চায়, বাণিজ্যের জাহাজ এইভাবে পণ্য নিয়ে নিয়ে ঘুরে আসতো। ডাচরা কিন্তু ডেঞ্জারাস, সবাই ডেঞ্জারাস, কিন্তু ডাচদের নেভিগেশন এসে ভীষণই ছিল, আধিপত্য ছিল। ইন্দোনেশিয়া তো ওদের অনেক কিছু আছে। তো ডাচরা যখন এরকম হলো তখনই কিন্তু ওই যে মানুষের চয়েস বেড়ে গেল, তখন থেকে কিন্তু ছবির মুক্তি ঘটলো কীভাবে? আমি একটা স্টিল লাইফ চাচ্ছি, আমি একটা পোর্ট্রেট চাচ্ছি, আমি একটা উইন্ডমিল চাচ্ছি, বাতাস কল, কারণ বাতাস কল আমার দেশের একটা এমব্লেম, মার্কা, হ্যাঁ, আমি সেটা চাচ্ছি। আমি আমার একটা পোর্ট্রেট চাচ্ছি, এরকম পোর্ট্রেট কি, যে আমি মদ খেয়ে হাসছি, এই পোর্ট্রেটটা আমার করে দেবে। এই যে ছবি, স্টিল লাইফ, ল্যান্ডস্কেপ, রিভারস্কেপ, সিস্কেপ, মানে সাগর দৃশ্য আসলে সিস্কেপ, হ্যাঁ, এই যে পোর্ট্রেট, এগুলো আলাদা হয়ে গেল সব। এই আলাদাগুলাই হলো 17th সেঞ্চুরি ডাচ মাইন্ড থেকে। কারণ হচ্ছে কি, বায়াররাই আলাদা হয়ে গেল, ছবির সাইজ নানান রকম হলো, আন্ডারস্ট্যান্ড? কালার টালার নিয়ে তখন বিজনেস বিশাল ব্যাপার। এই হচ্ছে কি ভেরমে। এখন ওই কারণেই ডাচদের ছবির মধ্যে আমরা এই বৈচিত্র্যটা পাই। এখন এই যে একটা দুধওয়ালি, ইনিও গৃহ পরিচারিকা, তাই তো? আচ্ছা, আমার চেহারা না দেখে যদি ছবি দেখাতে থাকে অসুবিধাটা কি? কোনো অসুবিধা নেই স্যার, কিন্তু পরবর্তী ক্লাসগুলো যখন আমরা চ্যানেলে দিব, তাহলে কে কথা বলছে এটা শুধু বোঝা যাবে। এই আচ্ছা, তখন আমরা যেটা আজকে এখন কথা বললাম, আমরা ছবিগুলো মার্চ করে দেবো, ছবিগুলো মাস্ট করে দিতে হবে, নাহলে তো আসলে ছবি তো বোঝা দরকার। এখন এখানে কি আছে, এখানে বিষয়টা হচ্ছে যে ডাচ ডিটেল আমরা বলেছি না, ডাচ ডিটেলের কি আছে, ডিটেল বলতে আমি কী বুঝবো, খুব ভালো করে লক্ষ্য করেন। একটা অ্যাবনর্মাল লাইট আছে, তো ডিটেক্ট করতে পারেন কিনা দেখেন। কেন আমরা ছবি দেখছি? ছবি দেখছি আমরা আলোর প্রতিক্রিয়া বা আলোর বিকিরণ, তার মধ্যে দিয়ে আমরা অবজেক্টকে দেখি, আমাদের চোখে এসে পড়ে, তাই তো? এই ছবিটার সঙ্গে প্রথম কথা হলো যে এই মহিলা মগ্ন হয়ে এক পাত্র থেকে আরেক পাত্রে দুধ ঢালছে। এই মহিলা যদি ভুলেও আমাদের দিকে তাকাতো, ছবিটার রসভঙ্গ হতো, এটা ছবিটা আর হতো না, তাই না? আমি দুধ ঢালছি, ওই দুধ ঢালা অবস্থাটাই তো আঁকা হচ্ছে। আর এখানে অ্যাবনর্মাল লাইটের জায়গাটা হচ্ছে, আমি একটু দেখাই। আপনি দেখেন এই যে এক ধরনের প্রকট আলো না হাতে, তারও কিন্তু অসুখ হয়নি কোনো, হ্যাঁ, এইখানে গ্লাসের দুইটা কাঁচ ভাঙা আছে, তো মনে করতো ওই জায়গাটা যাও তো, হ্যাঁ,
এখন নিচে নামো, হ্যাঁ এই যে হ্যাঁ এইখান থেকে আলো সরাসরি এইটুকু থাকুক, হ্যাঁ হ্যাঁ এটুকু থাকুক এখানে। আচ্ছা এখন এখানে কিছু বেতের ঝুড়ি আছে, এখানে মেটাল আছে, একটা মেটালের একটা জিনিস আছে, তাই না? এইখানে দেখতে পাচ্ছেন যে দেয়ালে, এটা কিন্তু ছবি নষ্ট হয় নাই, এটা আঁকা হয়েছে ছবিতে, আন্ডারস্ট্যান্ড? এবং ওই যে পেরেকের ছায়া দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা পেরেক, এগুলো খসে গেছে, বুঝতে পারছেন? এগুলো কিন্তু সব আছে ছবিতে, কথা বুঝতে পারছেন আমার? এই যে এখন আমরা নর্মাল ছবিটায় যাই, এখন লাইট কত রকমের আলো আছে, ধরুন রিফ্লেকশন, এটা হচ্ছে পোর্সেলিন, অনেক হিটে পোড়ালে মৃৎপাত্র তো পোর্সেলিন হয়ে যায় না? আর এগুলো হচ্ছে নর্মাল মৃৎপাত্র, এই যে এটা একটা থেকে আরেকটা ঢালছে, এটা হচ্ছে রুটির খড়খড়ে অংশটা, তাই না? এইটা হচ্ছে ঝুড়িটা, বেতের ঝুড়িটা, এইটা হচ্ছে নীল কাপড়। আর মহিলার মুখে তো ওইখানকার সরাসরি আলো পড়া, এখানে অন্যরকম আলো হয়েছে, এবং আরও নানান, এই যে অনেক জায়গায় অনেক রকম আলো, এইটাই কিন্তু এই ছবির বৈশিষ্ট্য। অর্থাৎ কী দাঁড়ালো? অ্যাডমিট করেন, একজন অপেক্ষা করছে, এটা দাঁড়ালো হচ্ছে আপনার, তারা আসলে লাইটই দেখাতে চাচ্ছে, আলোর খেলাটা কীরকম, আন্ডারস্ট্যান্ড? পরে যাও, পরে ছবিতে যাও। এই যে এই যে হ্যাঁ থাকবে, থাকবে থাকবে, একটু দেখবে, হ্যাঁ ডিটেলটার জন্যই তো টান না। হ্যাঁ এখন দেখেন এর মাঝখানে ক্রিকগুলো নাই, ওগুলো একটু পড়ে গেছে যেখান থেকে নেওয়া হয়েছে। এখন বলেন, দেখেন দেখছেন কত রকম লাইট, ডিটেলটা পরে আরেকটা ডিটেল আছে, তো যাও। ওই যে পেরেকের ছায়া, ওই যে গ্লাস ভাঙা, হ্যাঁ ওই ডিটেলেই তো আছে, হ্যাঁ আরও ডিটেল আছে। আচ্ছা এই ছবিটা আমরা দেখি, এই ছবিটা দেখেছেন কে কে আগে? সাব্বির দেখেছে আমি জানি, আর কাউকে আমি চিনি না, সবাই দেখেছেন না? নাম কি? পার্লিতে পারিয়ালিং, এটা নিয়ে কিন্তু একটা ফিল্ম হয়েছে বছর 10 আগে, সে অস্কারে মানে একাডেমিক অ্যাওয়ার্ডে বিটও করেছিল ছবিটা, গার্ল উইথ এ পার্ল ইয়াররিং। এবং এটা ছবিটা ঠিক আছে, ছবিটা ছবিটা তো আসলে কিছু না, একজন শিল্পী কিছু রং নাড়াচাড়া করছেন, একটা ছবি হয়ে গেছে, টু ডাইমেনশনাল একটা স্পেসে কালার, তাই তো? এখন এই ছবিটা আমরা কি দেখছি? এই ছবিতে সবচেয়ে বেশি কালার আছে, কোন কালারটা সবচেয়ে বেশি আছে? ব্ল্যাক, না তাই না? এমনিতেও যদিও ভ্যাডমিয়ান না, রেমব্রান্ড দেখে বুদ্ধদেব বসু, কবি বুদ্ধদেব বসু একটা লেখা আছে, আপনার পড়ে দেখতেন, যে আধার আলোর অধিক, এ নামে তার কবিতার বই আছে। তিনি রাইখ মিউজিয়ামে গাছ ছবি দেখতে গিয়ে, রেমব্রান্ড দেখতে গিয়ে, এটা আমরা রেমব্রান্ডে পরে আমরা রেমব্রান্ড দেখবো, রেমব্রান্ডের ছবি দেখে লিখেছেন, ওই লেখাটা পড়তে পারেন, ভালো মজার। এই মেয়েটা যে আমাদের দিকে তাকিয়েছে ঘুরে, তো এই জন্য চাহনিটা তীব্র হয়েছে। চাহনির তীব্রতা তৈরি হয়েছে কেন, কী কারণে? ছবিটার মধ্যে একটা ট্রিটমেন্ট আছে, তো এই কারণে চাহনিটা তীব্র হয়েছে। কারণটা হলো কি, যখন আমি মাথাটা ঘুরিয়েছি, আমার হোয়াইট অঞ্চলটা বড় হয়ে গেছে, আমার চোখের মণিটা কর্নারে চলে এসছে, তার মানে কি হচ্ছে, একটা চাপ পড়লো না, হোয়াইট জায়গাগুলো বেরিয়ে আসলো, তাই তো? আমি ঘুরে দাঁড়ালাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই ছবিটা যে এরকম প্রস্ফুটিত সুন্দর একটা নারী মুখ, এবং সে ঘুরে দাঁড়িয়েছে, হ্যাঁ আমাদের দেখছে, এইটাকে প্রমিনেন্ট করার ক্ষেত্রে কম্পোজিশনের মধ্যে একটা এলিমেন্টের খুব গুরুত্ব আছে। সেই এলিমেন্টটা কি, কে কে বলতে পারবেন? এটা রেইজ ইউর হ্যান্ড ইফ ইউ নো। সাবমিট ছাড়া, নো সাবমিট। স্যার আপনি এই প্রশ্নটা আবার করেন। থ্যাংক ইউ। প্রশ্ন না বুঝলে জিজ্ঞেস করুন। আমার কথা হচ্ছে, এই মেয়েটার তীব্র চাহনির কথা আমরা ঘুরে দাঁড়ালে মণি একদিকে চলে যায়, হোয়াইটটা বেড়ে যায়, তো হোয়াইট তো সরাসরি আমাদের কাছে আছে, কালো মণির চেয়ে, তাই না? আমার কথা হলো যে তার এই যে চাহনির তীব্রতা এবং তার এই যে প্রস্ফুটিত মুখটা, এত সুন্দর একটা মুখ, সেটা প্রস্ফুটিত হওয়ার ক্ষেত্রে পুরো ছবির কম্পোজিশনে একটা বেসিক ট্রিটমেন্ট আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা কি? ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ব্যাকড্রপস অফ ব্ল্যাক, নারী মুখ, সেটা তো আছেই, সেটা তো কমন। কালোর বিপরীতে এরকম গোলাপি একটা মুখ, সেটা তো কমন, সেটা আছেই।
আর অন্য ব্লু আছে, মাস্টার কালার আছে, কাপড়ের ভাঁজ, যেগুলো ডিটেলের জন্য খুব জরুরি। আপনি দেখেন কি সুন্দর না, মানে মানে ফ্রেশ ভাঁজ মনে হচ্ছে না, কি সুন্দর, মানে পাট ভাঙা বলি না আমরা, পাট ভাঙা কাপড়, পাট ভাঙা শাড়ি, পাট ভাঙা পাঞ্জাবি। এই ছবিটাতে জি, লাইটটা সামনের দিক থেকে এসছে। এটা নর্দার্ন লাইট, এটা ডাচ লাইট, এটাকে ডাচ লাইটই বলে। হ্যাঁ ঠিক আছে। এটা স্যার তার মুখের একটা সাইডে আমি অলরেডি অন্ধকার দেখতে পাচ্ছি, সেই সাইডে স্যার তার মানে পার্ল রিংটা আছে। এই পার্ল রিংয়ে কিন্তু লাইটটা রিফ্লেক্টেড হওয়ার কথা নয়। নয়, হ্যাঁ আমার ধারণা যে তার যে সাদা এই কলারটা দেখা যাচ্ছে, এখানে আলোটা পড়েছে, হুম পড়ে ওইখানে তার এই আলোটা রিফ্লেক্ট হয়েছে তার পার্লে স্যার। হুম এছাড়া আমার কাছে মনে হচ্ছে স্যার যে দুটো কমপ্লিমেন্টারি রং ব্যবহার করা হয়েছে, কমলা এবং অলমোস্ট নীল, মানে দুটো রং। হুম এই বিষয়গুলো বোধহয় ছবিটাকে কোমলতা দিয়েছে। আরো কোমলতা দিয়েছে, বা ওখান থেকে এই আপনি অনেকখানি বলেছেন, খুব ভালো বলেছেন। আমি যে জিনিসটা জানতে চেয়েছিলাম ওইটাই আপনার চলে আসছেন। মূল কথাই হলো যে ব্ল্যাকটাকে 2 টুকরা করেছে কোন এলিমেন্ট, এটা বলেন এখন, তাহলে হয়ে যাবে। না, 2 টুকরা করেছে ব্ল্যাককে, সাব্বির কালোটাকে, কালো ব্যাকড্রপসকে 2 টুকরা করে দিল। কি, কোনটা? হোয়াইট কলার, সাদা কলার, এবং এই যে প্যাচ, হোয়াইট প্যাচেস, এবং সেটা হচ্ছে নোয়ানো, সেটাও কিন্তু স্ট্রেট না। এই নোয়ানো সাদাটাই কিন্তু ডিভিশনটা তৈরি করেছে, এই সাদার উপরে মুখটা, আন্ডারস্ট্যান্ড। আর হোয়াইট থেকে লাইট গিয়েছে পারলে আরও ডিটেল আছে, আমরা এখন দেখব। সবচেয়ে নরম আলো কোথায় আছে আপনাদের মনে হয়? এই ছবিতে সবচেয়ে নরম আলো, এই ছবিতেও আমরা অনেক দূরে পড়ে গেছি, এই জন্য দেখা যাচ্ছে না। সবচেয়ে নরম আলো ডেফিনেটলি ঠোঁটের মধ্যে আছে। আপনি গ্লিটার্স, মানে এখন যেমন মেয়েরা অনেক কিছু দেয়, আমাদের বয়স হয়ে গেছে, আমরা জানি না, আমাদের বউরাও দেয় না এখন আর। তো সেটা হচ্ছে যে গ্লিসারিংয়ের মতো দেখতে, হ্যাঁ, ওই ধরনের আছে। প্রসাধন তো চিরকালই, প্রসাধনের কিন্তু সবসময় শুরু থেকেই প্রসাধন, তাই না? তো এখন এই জায়গাটা, এখন আর কি আছে? নাকের নিচে আমাদের তো, নাকে যেরকম আলো থাকবে, নাকের নিচে তো আলো থাকবে না। চোখে যেরকম, চোখের পাতার নিচে তো আলো থাকবে না। সেই সব ডিটেল আছে এই ছবিটার মধ্যে, আমি অতটাতে যাচ্ছি না। এই ছবিটার ডিটেল বোধহয় নাই, তাই ছবিটা বড় করো এখন। এখন দেখেন, স্বভাবতই মানুষের ঠোঁটের কর্নায় একটুখানি স্লাভিয়া থাকে, হোয়াইট, তাই না? আছে আছে না? এই যে তারপরে ওই যে হোয়াইট দেখছেন, এই হোয়াইট রিফ্লেক্ট করছে গালে, দেখতে পাচ্ছেন? এই যে সে রিং, পার্লের এখান থেকে রিফ্লেক্ট করছে, আবার গালে গিয়ে আলো পড়েছে, দেখছেন? হোয়াইট থেকে এখানে। তার মানে আমরা বুঝলাম যে ডাচ ছবিতে আলো একটা ক্যারেক্টার, আন্ডারস্ট্যান্ড? আলোই একটা ক্যারেক্টার। আর দেখানো যে লাইট পড়েছে দেখে, ব্লুটা ছায়াচ্ছন্ন ব্লু, আর ওই যে ব্রাইট ব্লু, দুইটা 2 রকম হয়ে গেছে। এবং কালোর এগেনস্টে এই গেমটা খেলেছেন ভ্যারমিয়ার। এইটা হচ্ছে মূল ব্যাপার ছবির। আমরা যদি ছবির ভেতরে যাই তাহলে বুঝতে পারবো। এটা তার মডেল, প্রিয় মডেল, তার সঙ্গে সম্পর্ক ছিল ইত্যাদি নানা বিষয় না। আর যে জিনিসটা হচ্ছে যে ইউজুয়ালি ঠোঁট, মুখটা একটু খোলা থাকলে ভেতরে অন্ধকার থাকে, যে লাইটের প্রজেকশনের জন্য ঠোঁটের 2 মাঝখানে এখানে কিন্তু অন্ধকার নেই, আলো আছে। আর ওই যে দেখছেন পার্লের কত বড় ছায়া গালে। তো আমরা কি, আমরা আমাদের আঁকতে দিলে আমরা এখনও কিন্তু আঁকবো না ছায়া, ওই ছায়াটা মুছে দাও মিয়া, এখানে ছায়া কেন, তাই না? এই তার মানে আলোই হচ্ছে একটা চরিত্র ডাচদের ছবিতে, অন্ধকারই একটা চরিত্র। বুঝা গেল? নেক্সটে আমরা রেমব্রান্টে যাব। এখন আমরা রেমব্রান্টে আসছি। রেমব্রান্টে কি আছে সেটা আমাদের দেখতে, 2টা ফাইল রাখো, হ্যাঁ। রেমব্রান্টে আমরা বলি, আমরা একটু আগে বলছিলাম 17th সেঞ্চুরিতে এই ব্যাপারটা ছিল, তুমি কি রুবেনস্টাইন মানে রুবেন্সের মতো ছবি আঁকো, নাকি রেমব্রান্টকে ফলো করো, রেমব্রান্ট লাইক, এরকম কথা বলা হতো। এটা কথার কথা, আর অনেক কথাই বলা হতো, এটা একটা জরুরি কথা। আমরা একটু আগে বলছিলাম যে আমাদের মন যেমন বলে কলিকাতা কলিকাতা, ইউরোপের মন বলে রোম রোম। যে রোম নিয়ে এত ছবি টবি, যে রোমান হলিডে, এটা সেটা হলিউডের ছবি হয়েছে। বিষয়টা হচ্ছে যে রেমব্রান্ট হচ্ছে যে আধার আলোর অধিক, মানে অন্ধকার আলোর চেয়ে দামি,
এই কথাটা র্যামব্রান্ডের জন্য প্রযোজ্য। অন্ধকার র্যামব্রান্ড বিশেষভাবে কি করেছিলেন? র্যামব্রান্ড অনেক ধরনের ছবি এঁকেছেন, পৌরাণিক ছবি এঁকেছেন, বাইবেলিক ছবি এঁকেছেন। তিনি প্রিন্টের বিখ্যাত লোক। যদি বলাই হয় যে তিনি ছবি না এঁকে যদি প্রিন্ট মেকিং করতেন, অনেকে প্রিন্ট মেকিংয়ের স্টুডেন্ট আছে এখানে, আমি জানি, হ্যাঁ। তো তাহলে আমরা র্যামব্রান্ডকে শিল্পের ইতিহাসে একটা অধ্যায়ে জায়গা দিতে হবে, আমাদের এক অধ্যায়ই রাখতে হবে। এবং র্যামব্রান্ডের মতো হওয়া আর রুবেন্সের মতো হওয়া মানে কি, আমাদের তো এই জিনিসটা পরিষ্কার হওয়া উচিত। রুবেন্সের মধ্যে আমরা যেই রং, যেই ঝড়, যেই আলো, যে কম্পোজিশন দেখছি, র্যামব্রান্ডে নেই। র্যামব্রান্ড হচ্ছে অন্তর্গুহ, ভেতরে ভেতরে দাহ হচ্ছে এরকম যে জিনিসটা আমরা বুঝতে পারি, তার সেলফ পোর্ট্রেট। সবচেয়ে বেশি সেলফ পোর্ট্রেট বা আত্মপ্রতিকৃতি, যাকে অটো পোর্ট্রেটও বলা হয়, অটো পোর্ট্রেট এঁকেছেন দুইজনই ডাচ। একজন হচ্ছে 17th সেঞ্চুরি, আরেকজন হচ্ছে 19th সেঞ্চুরি। বলতে পারেন কে? 17th সেঞ্চুরিতে রেমব্রান্ড, আর আরেকজন ডাচ হচ্ছে ভ্যান গগ। আন্ডারস্ট্যান্ড? আর মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি সেলফ পোর্ট্রেট এঁকেছে ফ্রিদা কালো। ফ্রিদা কালোর নাম শুনেছেন কেউ? মেক্সিকান, হ্যাঁ। রিভেরা, ওই যে থ্রি মোরালিস্ট, রিভেরাকে যে বিয়ে করেছিল। রিভেরা একসময় আলোচিত ছিল, এখন তার ওয়াইফ তার ছবির জন্য রিভেরার চেয়ে বেশি আলোচিত, ফ্রিদা কালো। তো সেলফ পোর্ট্রেট মানুষ কখন আঁকে? মানুষ তো, আপনারা তো সবাই তো সেলফ পোর্ট্রেট করেই আজকে বাসা থেকে বেরিয়েছেন, তাই না? তাই না? মানে কি হয় না সামনে? আচ্ছা, সেলফ পোর্ট্রেট আমরা প্রত্যেক দিনই করি, প্রায় দিনই করি না? আমিও করি মাঝে মাঝে। চুলগুলো সামনে আসলে দিই খারাপ দেখে, একটু পেছনে দিয়ে দিই, তাতে কিছু কম সাদা দেখা যায়। আবার কপাল ভালো বোঝা যায়, কপাল বড়, এই জন্য মাঝে মাঝে চুল পেছনের দিকে ঠেলে মোটামুটি চেষ্টা করি যে কপাল বড়। এখন বিষয়টা হচ্ছে যে মানুষ নিজেকে কখন দেখে? একটা নারী যদি 1 কোটি বার দেখে 50-60 বছর বাঁচলে, একটা পুরুষ হয়তো 1 লক্ষ বার দেখবে। কম্পারেটিভলি অনেক কম। একটা নারীর সঙ্গে আয়নার যে সম্পর্ক, এটা পুরুষের সঙ্গে সেই সম্পর্ক নাই, তাই না? আবার মানুষ খুব পরিপাটি করে সাজে, আবার সেজে সব কিছু চুরমার করে দেয়, মানে ভাবে যে না, একটু আওলা ঝাওলা থাকলেই বোধ হয় আরেকটা নতুন নন্দন তত্ত্ব আবিষ্কার হলো আমার চেহারা। এগুলো কথা, এটা আমরাও করি, ছেলেরাও করে, মেয়েরাও করে। মেয়েরা একটু বেশি করে, করতেই হয়, কারণ আছে অনেক, সেইগুলো সাইকোলজিক্যাল কারণ আছে। সবাই করে, আমার মা বোন খালারা করেছে, আমার ছাত্রীরাও করে, সবাই করে, আমার ওয়াইফ করে। এটা আসলে এক ধরনের কি বলবো, যে আত্মরূপ মুগ্ধতাই শুধু নয়, এটা পুরুষ তাকে যেভাবে দেখতে চায়, এটা অনেক কথা আছে। সেই বিতর্কে আমরা যদি ফেমিনিজম পড়াতাম তাহলে পড়তাম। এখন এই যে অটো পোর্ট্রেট এতবার যে আঁকলেন র্যামব্রান্ড, এই র্যামব্রান্ডের অটো পোর্ট্রেট এতবার আঁকার মানেই হচ্ছে যে তার অটোবায়োগ্রাফি। বলাই হয় যে র্যামব্রান্ডের অটো পোর্ট্রেট, অর্থাৎ সেলফ পোর্ট্রেট। অটো পোর্ট্রেট অফ র্যামব্রান্ড ডিনোটস অটোবায়োগ্রাফি অফ র্যামব্রান্ড, অটোবায়োগ্রাফি, আর্টিস্টের অটোবায়োগ্রাফি। এখন এইখানে হচ্ছে ডাচ লাইট, এখানে র্যামব্রান্ড লাইটও বলে অনেক জায়গায়, আমি দেখছি বইতে। আমরা একটা ছবি একটু ভালো করে দেখি, ছবিটা তো ভেতরে ঢোকার দরকার আছে, তাই না? ছবি, এই ছবিতে র্যামব্রান্ড 59 ইয়ার্স বেঁচে ছিল, মৃত্যুর বছরে একটা সেলফ পোর্ট্রেট করেছে, আর তরুণ বয়স থেকে করেছে। র্যামব্রান্ডের এই ছবিতে যে লাইট পড়েছে, তা এটা কি মনে হয় স্বাভাবিক? নিঃসন্দেহে না। তাহলে কি, কেন লাইট একটা গালের মধ্যে এক জায়গায় ফোকাস করেছে আর বাকিটা অন্ধকার? কারণটা কি? কারণটা হচ্ছে যে আমি এই অবস্থায় কিন্তু এই ছবিটা অনেকক্ষণ দেখব, এক্সকাভেট করব, খুঁড়ে দেখব, মাটি খুঁড়ে যেমন আমি একটা জিনিস আবিষ্কার করতে চেষ্টা করি, এই সেলফ পোর্ট্রেটটা খুঁড়বো, আমি খুঁড়ে দেখব, এক্সকাভেশনে যাবো সেলফ পোর্ট্রেটে। যে এরকম, এই যে আধারাচ্ছন্ন, এরকম রবীন্দ্রনাথও করেছেন, অনেক সাহিত্যেও আছে অনেক। এই আধারাচ্ছন্ন পোর্ট্রেটের মধ্যে আমাদের এক ধরনের মগ্নতা কাজ করে, আমরা সেটার সাথে আবিষ্ট হই, দেখি। লাইটটা পড়েছে কিন্তু খুবই আনইউজুয়াল, একটা লাইট ডিস্টিংক্টলি ফেলা হয়েছে। আমরা বারবার বলেছি, ডাচ পেইন্টিংয়ে লাইট ইটসেলফ প্রোটাগনিস্ট, লাইট ইটসেলফ এ ক্যারেক্টার, ডার্কনেস ইটসেলফ এ ক্যারেক্টার, তার একটা ভূমিকা আছে এরকম। হ্যাঁ, এটা শুরুই হয়েছে কিন্তু আসলে বারক থেকে, ইটালিয়ান বারক থেকেই শুরু হয়েছিল। আমরা দেখেছি বাইবেলিক বিষয়গুলো আঁকার ক্ষেত্রে আলোর কি ভূমিকা। এইখানে আবার আলোটা অন্তর্গুড় অবস্থা, যেটা
এখানেও আমরা দেখতে পাচ্ছি ডাচ পোশাক কিছু ওই যে হোয়াইট রিবন না, ওইটা কিন্তু টিপিক্যাল ডাচ পোশাক। এই ছবিতে আর কি আছে যেটা আনইউজুয়াল, কেউ বলতে পারবেন আমাকে? আমরা এখন পেইন্টিংস মানে কি জানেন? পেইন্টিংস মানে পেইন্টারলি ইফেক্ট। পেইন্টিংস ইজ পেইন্টিং, ইজ পেইন্টিং, ইজ পেইন্টিং, আর কিছুই না। আপনি রং কীভাবে নাড়াচাড়া করছেন, আর কিছুই না। আলটিমেটলি কি, এখানে কালো আছে, লাল আছে, সাদা আছে, আরও দু একটা ব্লু আছে। এই রঙগুলো এমনভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, একজন শিল্পী তার সেলফ পোর্ট্রেট তৈরি করে ফেলেছে, আর তো কিছু না। আসলে এগুলো তো ফেক, ইলিউশন, কিছুই তো নাই। রং নাড়াচাড়া করছে, একটা ইমেজ তৈরি হচ্ছে, তাই না? এখন আগে যত ছবি দেখেছি তার সঙ্গে এইটার কোনো পার্থক্য আছে? রঙের প্রয়োগে, লাইটের পার্থক্য আমরা ইতিমধ্যে বুঝেছি, রঙের প্রয়োগে কি পার্থক্য আছে কেউ বলতে পারবেন? বড় করো ছবি। থাক, এখন বলেন। না, চুল লাগবে, চুলগুলো দরকার। যত চুল তত ভুল, গান আছে না নাকি? আমরা স্যার আগের ছবিটার ব্যাকগ্রাউন্ড দেখেছি যে টোটালি ডার্ক, ডার্ক, এটা লাইট, কিন্তু এখন হচ্ছে আছে স্যার, মুখ হচ্ছে ডার্ক। জি স্যার, আস্তর রঙের টেক্সচার আছে স্যার, পেছনে ভেরি গুড, রেমব্রান্ড টেক্সচার, ভেরি গুড। আর টেক্সচার দেখা যাচ্ছে স্যার। টেক্সচার আছে ডেফিনেটলি। আমরা বলছিলাম কি, মানে গুঞ্জরিত হচ্ছে, গোমড়ানো, অন্তঘুরো, এই যে ক্যারেক্টারটা ভেতরের, এটাকে ইন জেনারেল যদি আমরা বলি, এটা মনময় ধর্মী, সাবজেক্টিভ, মনের মধ্যে যেটা মনময়, অবজেক্টিভ আর নাই। অবজেক্টিভ ট্রুথ মানে কি, দেখতে এরকম মঈনুদ্দিন খালেদ এরকমই দেখছি, দিস ইজ অবজেক্টিভ। কিন্তু আমাকে যখন বিষণ্ণ করে অন্ধকার চাপিয়ে দেওয়া হবে, তখন বোঝা যায়, তখন আমার মনে হবে যে এই লোকটার কিছু হয়েছে। কিছু হওয়া মানে মনের মধ্যেই তো হওয়া, অন্য জায়গায় হলে তো বোঝাই যাবে। তো ওই যে ভেতরের অন্তর্গত সত্তার মধ্যে এক ধরনের যে সত্তার মধ্যে যে এক ধরনের বোধের ভার, নানান রকম চিন্তা বোধি ভার, সেই জিনিসগুলা তার সেলফ পোর্ট্রেটের মধ্যে আসছে। এই যে আমি আনলাম, এখন কিন্তু বোঝা গেল চোখের মনি আছে না? আরও আনলে দেখতে পাবেন, আসলে কিন্তু আপনি দেখতে পাবেন যখন আপনি যাবেন। দেখেন, এই যে দেখছেন, আপনি যদি ইসে যান, রাইখে যান, আমরা যখন দেখতে গেছি ছবিতে দেখছি একরকম, যখন জীবনের সুযোগ ঘটেছে বছর 20 আগে বা তরুণ দিনেও দেখেছি অন্য জায়গায়, হল্যান্ডে দেখিনি, ফ্রান্সে আপনাদের বয়সে, তখন আমরা গিয়ে দেখলাম যে আরে এগুলো তো বইয়ে প্রিন্ট হয় না। কারণ এখন যেমন প্রিন্টিং টেকনোলজি, তখন তো টেকনোলজি ছিল না। কেন না, অনেক মাইক্রো জিনিস, অনেক সব জিনিস হারিয়ে যায়। আমি কেন বললাম পেইন্টিংস ইজ পেইন্টিংস ইজ পেইন্টিংস, আর কিছু নেই। রোজ ইজ এ রোজ ইজ এ রোজ, গোলাপ গোলাপি। তো পেইন্টিংস পেইন্টিংই। এইখানে কি বিশেষ ট্রিটমেন্ট আছে কালারের, যারা পেইন্টিংসের ছাত্র তারা বলতে পারবে। দেখো এখন দেখো, দেখতে পাচ্ছ না সবাই? যখন দেখো বলে জুনিয়রদের বলছি, আপনি কিছু মনে করেন? আপনি আমাকে অবশ্যই, আমি আপনার ছাত্র স্যার। আমার কাছে আরেকটা জিনিস মনে হচ্ছে জি, যে এখানে তিনটা রং, তার আলো ছায়া, মানে আলোর মধ্যে একটা লাল ভাব আছে, কমলা আছে এবং স্যার হলুদ, একটা ট্রানজিশন আছে স্যার। এখানে হঠাৎ করেই মানে একটা স্মুথ ট্রানজিশন আছে স্যার আলোর মধ্যে। একটা তো আপনার তত্ত্ব ব্যাপার আছে, এছাড়াও ঈষদ উষ্ণ, যেটা আমরা উষ্ণ রং, হ্যাঁ লাল, হ্যাঁ লাল এবং হলুদের উষ্ণতা আছে, সঙ্গে ব্ল্যাক। আবার স্যার একটু ব্ল্যাক বা এটাকে স্যার আমি যদি বেগুনি ধরি, বেগুনি cool আছে, color, একটু বেগুনি, এটা মানে কুল এবং হ্যাঁ ওইটা দিয়েই কি করা হলো, তার মুখের মধ্যে তার অন্তরটাকে নিয়ে আসা হলো, মানে একটা জাস্টাপোজিশন, মানে আলো এবং আধার প্লাস স্যার যে বিপরীত যে ব্লু দিয়ে ব্যালেন্স করা, ভায়োলেট যে রংটা স্যার, আমার মনে হয় যে এটা তার ভেতরে দ্বন্দ্বটাকেও বোধহয় বাহিরে প্রকাশ করছে। এক্স্যাক্টলি, মনের ওই যে মনের অবস্থা, মানসিক সিচুয়েশন। মূল কথা হচ্ছে আলটিমেটলি সমস্ত বড় পেন্টিংয়ে, মানে যেগুলো ইতিহাসে টিকে গেছে, শিল্পীর মানসিক অবস্থার বিবরণ, স্টেটমেন্ট অফ মেন্টাল স্টেট, স্টেটমেন্ট অফ মেন্টাল স্টেট, শিল্পীর মানসিক অবস্থা। র্যামব্রান্টের মানসিক অবস্থাই হচ্ছে র্যামব্রান্টের সেলফ পোর্ট্রেট, নো ডাউট। অ্যাপারেন্টলি কিন্তু এমন হতে পারে যে র্যামব্রান্ট দেখতে এরকম আঁকা হলো, সুজন দেখতে এরকম আমরা আঁকছি, তো সুজনের কি সবচেয়ে খারাপ ছবি হচ্ছে আমরা সবাই বহন করি, যেটার মধ্যে আমি নাই, সেটা কি, জাতীয় পরিচয়পত্র আর পাসপোর্টে। আসলে ওখানে আমি কিন্তু কিচ্ছু না, ওইটা দিয়ে আমার কিচ্ছু বোঝা যাবে না, তাই না? ওইখানে আমার মন আছে, আমার মন নাই, আছে কি আমার দেহটাও নাই, আমার মুখটা আছে,
ক্যারেক্টারটা বোঝার জন্য। এবং যেই কান আমার কেউ ধরে না, স্টুডিও ছবি তুলতে গেলে ফটোগ্রাফার কান ধরে, কয় চুলটা সরায় নি একটু, নাহলে ওই কান দেখা যেতে হয় কিন্তু পাসপোর্ট সাইজের ছবিতে। কান না ধরলে আপনি ভিসা পাবেন না, কারণ কান পরিষ্কার থাকতে হয় পাসপোর্ট সাইজের ছবিতে, নাহলে কিন্তু পাসপোর্ট সাইজ অ্যালাউড না। তো এই যে হ্যাঁ, মানে ছবির একটা ব্যাপার আছে না, যেমন ধরেন কত ভালোবাসা, কত প্রেম, হ্যাঁ, বলে একটু হাসো না, ছেলেটা হোক মেয়েটা, বিশেষ করে ছেলেটা কোনো দিন হাসে না, কিন্তু একটা কালচে ভুমা এক ফটোগ্রাফার বলে যে একটু হাসেন তাহলে ছবিটা ভালো, হেসে দিল। কত প্রেম তাকে চাপ সৃষ্টি করছে, একটু হাসাতে পারিনি, কিন্তু একটা আননোন ফটোগ্রাফার তাকে হাসালো। তার মানে কি দাঁড়ালো, সেই হাসিটা, বেশিরভাগ ফটোগ্রাফিতে হাসি হচ্ছে ডিকটেটেড, কেউ নির্দেশ করেছিল হেসেছিল, প্রেমের জন্য হাসে নাই। খুবই দুঃখজনক মানুষের ইতিহাস আসলে। কিন্তু বেশিরভাগ হাসি স্টুডিওতে ডিকটেটেড, আপনি একটু হাসেন তখন হাসে, তাই না? কিন্তু আপনি তো তার স্বামী, প্রেমিক, প্রেমিকা বা প্রেমিকা প্রেমিককে হাসাতে পারে না, এত প্রেম, তাও হাসানো কত কঠিন। হাসি তো আসলে ভেতর থেকে আসে। শিশু হাসে কত সুন্দর লাগে, প্রেম প্রথম হলে সুন্দর লাগে, প্রেম পুরানো হতে হতে কী করে হাসি কমতে থাকে না, পরে একটা রহস্য মানে। ধরে নে হ্যাঁ মাসুম, বল। আমি বল। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে একটু পরে দিই, আমি একটা ক্লাসে আছি। হ্যাঁ, দেবো না, ঠিক আছে, আচ্ছা দিচ্ছি। হ্যাঁ, আমার এই ফোন থেকে নাসির আলী মামুনকে, এই যে এখন যে ফোনটা আসছে ওখানে মাসুম ডুমেট, কারণ হচ্ছে যে উনি হচ্ছেন বাংলা ডিপার্টমেন্টের হেড, ওই যে ঢাকা ইউনিভার্সিটির, আমার ক্লাসমেট আর কি। নাসির আলী মামুন লেখা আছে এখানে, নাসির আলী মামুন। আমরা কোথায় ছিলাম? দুঃখিত, ওই 6 ইউনিটের পরীক্ষা তো, ওইখানে আমাদের চারুকলার পরীক্ষা বলে নিতে হচ্ছে, ফোনটা ধরতে হলো, না ধরতাম না আমি শনিবারে। এখন বলেন তো কি বলছিলাম যেন, পাসপোর্টের ছবি, তাই না? তো এইটা তো আর পাসপোর্টের ছবির জাস্ট রিভার্স, ভিন্ন মেরুর ছবি, তাই না? এইখানে আমাদের একটাই প্রশ্ন, ওই প্রশ্নটা আমরা ক্লিয়ার করতে পারি। আমরা কিন্তু দেখার সময় বলেছি, রুবেন্স দেখার সময় বলেছি দেহের কুঞ্চন, বাঘ, এগুলো কীভাবে এসছে, কিংবা কারাভাজ্জো দেখার সময় বলছে, কারাভাজ্জিও চেন করে, কারাভাজ্জো বলে ইটালিয়ান না, কারাভাজ্জো দেখার সময় আমরা দেখেছি লাইটের কী গেম। এইখানে কালারের কি বিশেষ গেম আছে কেউ বলতে পারবেন? কালারগুলো তো আমরা চিনে ফেলেছি, তাই না? আমরা এই ছবিটা এখানে রেখেছি বিশেষ কারণে, কিন্তু এই জিনিসটা বোঝা দরকার, নাহলে র্যামব্রান্ডের মতো হওয়া মানে কি। এই ছবিতেই আমরা কিন্তু দেখতেছি যে লাইট কিন্তু ভেতর থেকে বেরিয়েছে। কারণটা কি? র্যামব্রান্ড ওই যে টেক্সচার তৈরি করার জন্য রং কয়েক পরত লাগাতেন। আমি যদি একটা জিনিস লাল উপর থেকে লাগাই তাহলে সেটা একরকম, আর আমি যদি তুলির বাট বা ছুরি দিয়ে, প্যালেটের নাইফ দিয়ে সেটাকে কেটে বা ওইটা ঘুরিয়ে ওইটার ভেতর থেকে বিচ্ছুরিত লাল বের করি, তাহলে সেটা আরেক রকম না। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছেন? অর্থাৎ আন্ডার পেইন্ট যেটা বলে, আপনি একটা বেস করেছেন লালের, তারপরে কালো চাপিয়েছেন, তারপর হলুদ চাপিয়েছেন, এরকম বলবো না। তারপর আপনি যখন ছবিটা আঁকতে যাচ্ছেন তখন কিছু আলো উপর থেকে, কিছু আলো ভেতর থেকে বিচ্ছুরিত হচ্ছে। আপনারা আমাদের কথা বুঝতে পারছেন, কিন্তু কোর কথা, এটা না বুঝলে কিন্তু পেইন্টিংস বোঝা যাবে না। পেইন্টারলি ইফেক্টের ক্ষেত্রে র্যামব্রান্ডের কন্ট্রিবিউশন কী আর্টের, সেইটা আমাদের বুঝতে হবে। ওই যে দেখেন না, ওই যে ঘুরিয়ে দিয়েছে চুলগুলা, লাইট কিন্তু বাইরের থেকে পড়েনি, অনেক লাইট ভেতর থেকে বেরিয়েছে। আন্ডারস্ট্যান্ড? ওইটাই হচ্ছে ভেতর থেকে আসা, সার্বিক জিনিসটা ভেতর থেকে আসে। ওই যে লাইট ভেতর থেকে আসা, চাপ চাপ অন্ধকার ভেদ করে আলো আসা। আন্ডারস্ট্যান্ড? চাপ চাপ ভেতর করে আলো আসা। আপনারা কি বুঝতে পেরেছেন? না বুঝলে না করেন, আমার কোনো আরেকবার বলবো। ভেরি গুড। বিষয়টা হচ্ছে যে গেল বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা, এই দেখেন কালোর সঙ্গে কালোর কি অদ্ভুত সম্পর্ক না? নিবিড় কালো, জাম কালো চোখ, আমরা যেমন বলি নিবিড়তম জায়গাটা কি? দুটি চোখ। আমরা এটা কিন্তু অ্যাপারেন্ট মেইন পেন্টিংস দেখলে আপনি দাঁড়ায় থাকলে বুঝবেন। এবং কখন বুঝবেন জানেন? অনেকক্ষণ দেখার পরে বুঝবেন যে র্যামব্রান্ডের ছবি থেকে ক্রমশ আলো আসছে।
এবং অনেকক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে মজ্জমান নিমজ্জিত একটা মানুষের দুটি চোখ আপনি দেখছেন। একজন লোক একেবারে মানে তার ভাবনায় মানে প্লাবিত হয়ে আছে, সেই মানুষটির দুটো কালো চোখ আপনি দেখছেন। এই ছবিটা দেখলে আমাদের কাছে মনে হয় না যে ভয়ঙ্করভাবে রিয়েলিস্টিক? হ্যাঁ, তো এগুলো হচ্ছে মানে আত্মপ্রতিকৃতি। তো ওই লাইটটা যে কালোটা যে যুক্ত করে, আপনার কয়েক পরত লাগিয়ে যখন আপনি রং লাগবেন, তারপরে যখন তুলির উল্টো দিক দিয়ে কিংবা নাইফ দিয়ে ভেতরের আলো লাইট বের করবেন, আলো যে লালের বা অন্য কোনো ব্রাইট কালার বের করবেন, তখন সেটা বিচ্ছুরিত হবে। আর উপর থেকে চাপালে সেই বিচ্ছুরণটা পাবো না। কেন পাবো না? অন্য রঙগুলো তাকে তো চেপে ধরে রেখেছিল, তাকে কেটে আমি বের করছি। আন্ডারস্ট্যান্ড? একটু কঠিন কথাটা বোঝা। আর আরেকটা জিনিস আমি চাপাচ্ছি, আপনি কি বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ, সুতরাং সবটা মিলে কিন্তু তার পোর্ট্রেটের মধ্যে একটা আবহ তৈরি হয়েছে, যেটাকে অ্যাম্বিয়েন্স বলে, একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। এখন দেখেন যেটা, এখন তার মানে হচ্ছে রেমব্রান্ট একটা রঙের মুক্তি, বিরাট রঙের মুক্তি। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, আমরা অন্য পোর্ট্রেটগুলোতে যাই, সেলফ পোর্ট্রেটগুলোতে। হ্যাঁ, পরে আমরা শেষ পোর্ট্রেটটা গিয়ে আবার থামবো। হ্যাঁ, এখন হ্যাঁ 8টা বাজতে কতক্ষণ আছে দেখি, সময় নাই না? আচ্ছা, যাই হোক, আপনি শেষ করে দেবো নাকি? এই দেখেন, এটা আবার সুখী, আগেরটাই যাই তুলনামূলকভাবে। এই যে দেখছেন, হ্যাঁ, এটা তরুণ বয়সে। সব যে তার মানে দুঃখ ভারাক্রান্ত তা নয়, কিন্তু আবার এটা মনে করেন না খালি দুঃখ হয়ে গেছে, তা নয়। একটা মানুষ তো দান্দিকভাবে বাঁচে, কোনো সময় একটু হাসে, কোনো সময় খুশি হয়, তাই না? আচ্ছা, অনেকেই তো ডানে বায়ে পড়ে গেছে, তাদের মুখও দেখা যায় না, সে তো ক্লাসরুম হলো না। আচ্ছা, ঠিক আছে, পরেরটাই যাই আমরা, শেষ পোর্ট্রেটটাই যাই, তারপর আরেকটা ছবি দেখে। এই যে দেখেন, হ্যাঁ, কত রকম। হ্যাঁ, এগুলো একবার দেখলে হবে না, দিয়ে দিও ওনারা নিতে চাইলে। হ্যাঁ, এই যে দেখেন, সবই স্যার দিতে হবে। সবই দিতে হবে। স্যার যে আমরা যেহেতু প্রকাশনা করছি, তো ওখানে তো স্যার এই যে বয়স বাড়ছে, 50+, শেষে একটা আছে একদম আরও যে ইয়েস, এখানে থাম। এই যে দেখেন টেক্সচার, এই যে ওনার যে পেইন্ট গড়িয়ে পড়ছে না, পেইন্টিং ইজ পেইন্টিং। হ্যাঁ, আবার একটা মুখ আছে ওদিক থেকে, মৃত্যুর আগে আঁকা, ওই বছর আঁকা, এটা খুব ইন্টারেস্টিং। অর্ধেক না, এটা কেন যে এটা নিয়ে এখনও অনেক চলে, যে এটা কেন তিনি এভাবে করলেন, অনেক ব্যাখ্যা চলে, যে এখন মারা যাওয়ার আগে। ওকে, এটি শেষ সেলফ পোর্ট্রেট। যাই এখন আমরা নাইট ওয়াচ সম্পর্কে আপনাদের কথাবার্তা একটু শুনি, তারপর আমরা একটু নাইট ওয়াচটা দেখি, কথা বলি, রেকর্ড হোক, তারপর আমরা অন্ধকার করে দেখব। নাইট ওয়াচ সম্পর্কে কে বলবেন? কি এটা? নাইট ওয়াচ হচ্ছে খুব সম্ভবত প্রথম এক ধরনের ছবি, হ্যাঁ, জাতীয় চেতনার ছবি। হ্যাঁ, বা প্রশ্ন থাকলে করেন, অসুবিধা নাই কোনো। আমি ক্যাজুয়াল ক্লাসই পছন্দ করি, এত মাস্টার সাজার দরকার নেই, আপনারা সবাই মিলে বুঝতে চেষ্টা করি, সেটা হচ্ছে ভালো। তো ওই রেমব্রান্টের এই ছবির নাম হচ্ছে ক্যাপ্টেন কুক। সে তার সঙ্গী নিয়ে, এটা হচ্ছে একটা রাতের নৈশ প্রহরী, তাদেরকে এইটাকে বলা হয় সোয়ানসং। শব্দটার সঙ্গে কারো পরিচয় আছে? হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ারেরও তো সনসন টেম্পেস্ট ছিল, মানে শেষ একটা ট্র্যাজিক টাইপ। হ্যাঁ, ট্র্যাজিক টাইপের। ইনফ্যাক্ট সোয়ানসংটা এসছে নিজিনিস্কি বলে একজন নৃত্যশিল্পী ছিল, ব্যালেরিনারাও করে খুব। এটা সোয়ানসং হচ্ছে রাজহাঁস যখন মারা যায়, তখন সে খুব কষ্ট পেতে পেতে মারা যায়, দুমড়ানো মুচড়াতে মুচড়াতে আস্তে আস্তে সে পানির তলে চলে যায়। এটা ব্যালেতে আছে, খুব সুন্দর সুন্দর, দেখতে পাবেন, কিন্তু ইউটিউবে দুনিয়া খোলা। এইটা হচ্ছে যে এই যারা নৈশপ্রহরী তাদের অন্তিম গান, অন্তিম পর্ব, ওইটাই আর কি। এই জন্য বললাম যে এটা আসলে সোয়ান সং একটা, এই জন্য বলা হয়। আর ক্রিটিকরা বলেছে, আমার কথা না, আমি বই পড়ে আপনাদের বলছি। এখন নাইট ওয়াচ হচ্ছে, আপনারা সবাই শুনেছেন যে এই নাইট ওয়াচ নিয়ে বুদ্ধদেব বসুর লেখাও আছে, ওই যে আধার আলোর অধিক বললাম, প্রবন্ধ সংগ্রহ আছে যে বুদ্ধদেব বসুর, বা এখন তো গুগলে দিলেই হয় সব, না? রেমব্রান্টের এই ছবিটা পৃথিবী বিখ্যাত। পৃথিবীর কিছু কিছু ছবি আছে, আপনি যখনই মিউজিয়ামে দেখতে যাবেন তখন দেখবেন যে
প্রচুর লোক দাঁড়িয়ে আছে, 50-60 জন লোক দাঁড়িয়ে থাকে। সেটা হচ্ছে ধরেন মোনালিসার কথা আলাদা। মোনালিসা যদি দেখতে যান, এখন ফরাসিদের অবস্থা এরকম হয়েছে যে মোনালিসার জন্য শুধু একটা লাইন আছে, ওখানে ঢুকিয়ে দেবে ওইখান থেকে, আর সারাক্ষণ বলতে আবুসে গো হেড, সামনে যান প্রভু এরা বলছে। আমাকে একবার বলছিল এমন কেন সামনে যাবো কেন, তো দেখবো। তারপর আবার সে বুঝতে পারছে, তারপর বলছে ঠিক আছে এখানে দাঁড়িয়ে দেখ। মানে $10 করে টিকিট, €10 করে টিকিট কাটছেন, আর এরকম করে মানুষ স্রোতের মতো যাচ্ছে মোনালিসা দেখতে। আর লুভে পাশেই হচ্ছে ভাস্কর্য মাইকেল অ্যাঞ্জেলোর, কেউ দেখে না। ভার্জিন অফ রক্স, কালকে ভার্জিন অফ রক্স, ভার্জিন অফ দুইটা আছে, একটা লন্ডনে, একটা হচ্ছে ইসে লুভে। ভার্জিন অফ রক্স, মোনালিসা আর একটা ছবি, 3টা ছবি নিয়ে ফ্রাঁসোয়া প্রমিয়ের সাউথে তখন ইসে তার দরবারে চলে এসেছিল দা ভিঞ্চি, যার জন্য তো ফরাসিদের কাছে ছবিগুলো রয়ে গেছে। এবং লুভে মাইকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য দেখছে না, এমনকি আরও বিখ্যাত কাজ আছে, বত্তিচেল্লি আছে খুব চমৎকার, কিছু দেখছে না। কিন্তু মোনালিসা দেখতে দেখে বেড়েই গেল আর কি। এবং অনেকে সাদা চোখেও দেখে না, অনেকে ক্যামেরা ধরে ঢুকতেছে, টুট করে চলে যাচ্ছে মোনালিসা দিয়ে। ট্রেডিশন। তো এখন হচ্ছে যে এই ছবির সামনে মানুষ দাঁড়িয়ে থাকে, সবসময় দেখবেন যে মাছির মতো দর্শক দাঁড়িয়ে থাকে। মোনালিসার কথা বাদ দেন, ধরেন আপনি গের্নিকা, পিকাসোর রেইনা সোফিয়াতে যাবেন মাদ্রিদে, লোকজন দাঁড়িয়ে আছে। তার বত্তিচেল্লি ওই যাবেন, ফ্লোরেন্সে যাবেন, বার্থ অফ ভেনাস, সেটা যাচ্ছে, ওইখানে দেখবেন যে 100 লোক দাঁড়িয়ে দেখে। যখনই আপনি যান, কেউ খসে যাচ্ছে, আবার এরকম দাঁড়িয়েই থাকে। একটা ডিস্টেন্স থেকে দেখে, যার জন্য দেখতে অসুবিধা হয় না। আর সিস্টিন চ্যাপেল দেখা যায় না, কারণ সিস্টিন চ্যাপেল তো এইভাবে দেখতে হয়। আসলে কিন্তু প্রথমে ছিল হেলান দিয়ে শুয়ে সোফায় দেখতে দিত, এখন আর হেলানো দিতে দেয় না, দোষটা স্রোত, উপরে নুহের প্লাবন, নিচে মানুষের প্লাবন, দর্শকের প্লাবন। হ্যাঁ, নুহের প্লাবন তো বিশাল জায়গা জুড়ে ওই ছবিতে। তো আমি একবার শুতে গেছি, পুলিশ এসে টেনে খাড়া করে ধরছে, তো এইভাবে দেখতে হয়। ধরে রাখো, আমি ছবি ছেড়ে দিচ্ছি, এবার কিছু বলে না, কারণ জানে এটা এরকম। আমি বলছি যে আমি এটা এইভাবে দেখার নিয়ম, ওই দিন শেষ, ওরা মনে এত টুরিস্ট। যাই হোক, আমরা এই ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। আমরা বলছিলাম এটা জাতীয় চেতনার একটা ছবি। এটার কারণটা হচ্ছে একটা রাজনৈতিক ছবি। কী অর্থে রাজনৈতিক? স্পেন একটা সময় পর্যন্ত অধিকার করে রেখেছিল। হ্যাঁ, এটা কি জানেন কেউ এই স্টোরিটা? এটা মানে হিস্ট্রিটা, পলিটিক্যাল হিস্ট্রিটা। যাই হোক, অধিকার করে রেখেছিল। আমরা ছবিতে আসি। তখন আমস্টারডাম যেন দখল করতেন, অনেক জায়গায় দখল করতেন। আমস্টারডামকে রক্ষা করার জন্য কিছু লোক, তাদের প্রিয় নগরী, আমস্টারডামকে খুব ভালোবাসতো তারা, এখনও তাই। আমস্টারডাম তাদের প্রিয় নগরী, সেটাকে রক্ষা করার জন্য প্রচুর নৈশ প্রহরী তারা তাদের নগর পাহারা দিত। এই নগর পাহারা দেওয়ার পরে একদিন স্পেন অবরোধ মুক্ত হলো, হল্যান্ড, এবং ন্যাচারালি আর সমস্যা রইল না। তখন এই নাইট ওয়াচম্যান, নৈশ প্রহরীরা ভাবলো, আপনার কথা শুনেন একটু, হ্যাঁ, নৈশ প্রহরীরা ভাবলো যে আমাদের এই যে আমরা একটা কাজ করলাম সবাই মিলে, এটাকে স্মরণীয় করে রাখতে হয়। তখন সবাই চাঁদা তুললো, বলে যে আমরা শহরের বিখ্যাত আর্টিস্টকে দিয়ে আমাদের এই ঘটনার বিষয়টা আঁকিয়ে রাখবো। ওরাই কিন্তু চাঁদা দিল, কে কত চাঁদা দিয়েছে সব লেখা আছে, আপনার ওখানে দেখতে হলে বইতেও আছে এখন ডেফিনেটলি। তারপর রেমব্রান্ডের কাছে গেল, তখন রেমব্রান্ড এই ছবিটা আঁকলেন, নৈশ প্রহরী। এবং কারণ হচ্ছে তাদের তো আর কোনো কাজ নেই তখন এই জন্য এটা সোয়ানসন, তাদের তো এখন আর রাত্রেবেলা জেগে পাহারা দেওয়ার দরকার নেই। দিনের বেলায় ছবি আঁকছেন, কিন্তু এখানে আপনি বুঝতে পারছি যে রাতের আবহ, রাতের দৃশ্য দিনে আঁকে, এটা খুব নর্মাল। ইভেন ফিল্মেও তাই হয়, এখন ফিল্টার লাগিয়ে করে রেফার নাইট না। এখন এটা কেন বললাম, এইখানে ওই সময়ের ফ্ল্যাগটা আছে দেখছেন, বিশাল এবং সগৌরবে একজন এখানে ধরে রেখেছে, আন্ডারস্ট্যান্ড। আর প্রচুর লোক যারা পাহারা, ওই যে লাঠি শোটা আছে, কিন্তু যেহেতু ওরা এই উৎসবটা কিন্তু ওরা করেছিল, কিন্তু সেইটা রেমব্রান্ড দেখেন নাই। কিন্তু তিনি তার ভাবনা থেকে, তাদের কথা শুনে এই ড্রাম বাজাচ্ছি করছে। আর মাঝখানে একটা ফিগার আছে খুব অত্যুজ্জ্বল, একটা নারী ফিগার। হ্যাঁ, এ বেসিক্যালি হচ্ছে তাদের প্রেরণাদাত্রী মনে করা হয়, তাদের জন্য গিফট নিয়ে আছে, কোমরে একটা মোড়ক ঝোলানো আছে। আর তাকে বলা যে ইহুদি পাড়ায় থেকে এই নারীটা এসেছিল আর কি। এটা গল্পটা পুরো লেখা আছে, এটা খুব ফাড়ানো গল্প না। এখন রেমব্রান্ড যে কাজটা করলেন যে আমি কিভাবে কম্পোজিশনটা করব সেটা।
কম্পোজিশনটা করার ক্ষেত্রে তিনি ভাবলেন এর উৎসব পালন করছে, যারা অধিকার থেকে হয়ে গেল, হ্যাঁ, বন্দুক যার জন্য উল্টা দিকে করে এইভাবে ধরে রাখছে না, ক্যাপ্টেন ওদের, হ্যাঁ, ক্যাপ্টেন কুকে, রেড জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এখানে অন্ধকার আছে। এখন র্যামব্রান্ডট ভাবলেন যে তারা কী দিয়ে নগর পাহারা দিত, আমস্টারডাম শহরটা পাহারা দিত টর্চ দিয়ে। টর্চের লাইট ছাড়লে সেন্টার থেকে এরকম ফ্লাশ হয়ে যায়, তাই না? ওইটা হলো কম্পোজিশন, এই যে এইভাবে ঢুকে গেছে। আন্ডারস্ট্যান্ড যে ওদের যেই অস্ত্র বা যেই হাতিয়ার দিয়ে তারা নগর পাহারা দিচ্ছে, টর্চ লাইট, এই টর্চের আলো যেভাবে ছড়িয়ে যায় আমি কম্পোজিশন সেইভাবে রাখবো। আন্ডারস্ট্যান্ডিং মানে বায়োগ্রাফিক্যাল করা, ওদের জীবনের সঙ্গে সম্পর্কিত সবচেয়ে জরুরি জিনিস রাত্রিবেলা টর্চ, এবং ওই কম্পোজিশনটা মনে রেখে দিন, এটা লেখা আছে বইতে। তারপরে তো কম্পোজিশনগতভাবে এইটাই সব মানে র্যামব্রান্ডটের যে ভেতরে ছায়া আছে, আছে। আমি আপনাদের বলবো যে আপনারা এই ছবিটার ডিটেলটা দেখবেন, নাহলে আমি এখানে দেখাতে পারছি না। ডিটেলটা দেখবেন এই জন্য, যদি আজকে এই ক্লাসটা এদিকে থাকতো তাহলে আপনি নানান কিছু দেখতে পাবেন যে কত কি আছে এটার মধ্যে। হ্যাঁ, এই উপরে তোলো, মোরগটা দেখা, হ্যাঁ জ্বলতেছে একটা মুরগি, হ্যাঁ, ওদের জন্য নিয়ে আসছে গিফট। এটা মনে করা হয় যে এখানে একটু ব্যাপার আছে, তার এক ধরনের কী বলা যায় গিফট, এটার নাম জানি কী বলে, এক ধরনের তাদের জন্য উপহার স্বরূপ এই যে নারীটা, হ্যাঁ, এই যে ক্যাপ্টেন, হ্যাঁ, লাইট, এইটা হচ্ছে আপনার র্যামব্রান্ডটের ট্রেডমার্ক না, নাইট ওয়াচ, সবাই দেখে। হ্যাঁ, ছবিটা আপনারা অনেকক্ষণ ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। র্যামব্রান্ড আরও দেখবেন, অনেক মজার ব্যাপার আছে র্যামব্রান্ডটের। যেমন দেখবেন যে অপারেশন থিয়েটারের ছবি আছে, লাশ কাটছে, হ্যাঁ, ওই ছবি দেখেছেন কেউ? ছবিটা নাই এখানে, ডেফিনেটলি আছে। পোর্ট্রেটের ক্ষেত্রে যে র্যামব্রান্ডটের ভূমিকা, সেটার আমরা কথা বলছি, যে লাইট, হ্যাঁ, আচ্ছা, এখানে আসলে একটা ডেড বডির ওপর ছায়া আছে, এটা ওই স্টোরি, এগুলো সব জানা এখন, ডাচদের মিউজিয়াম গ্যালারিতে সব লেখা থাকে। একটু দুর্ধর্ষ ডাকাত ছিল, তার হয়েছিল, মৃত্যুদণ্ড হয়েছিল, তারপর সেটা অপারেশন না মানে অ্যানাটমি স্টাডির জন্য মেডিকেলে রাখা হতো। তো অপারেশন দেখার জন্য আপনার দা ভিঞ্চি, কালকে আপনারা দেখছিলেন যখন আমি দেখছিলাম, যে ওম্বের মধ্যে মাতৃগর্ভে শিশু, এরকম একটা ছবি দেখিয়েছিল কালকে, তাই না? হ্যাঁ, তো শিশুর বয়স বাড়ছে, কত বছর হলে কীরকম হয় মায়ের পেটে, তারপরে বড় হলে কীরকম হয়, দা ভিঞ্চি কিন্তু সব করতো, যার জন্য তার দা ভিঞ্চির শিশু দেখলে বোঝা যায় যে শিশুর হাড় এবং মাংস যখন শেপ নেয় নাই, মাংস যখন শেপ নেয় না, সেরকম তুলতুলে ব্যাপার, বয়স বাড়লে কেমন হয়, এগুলো সব কিছু ডিস্টিংক্টলি নোট আছে এবং ছবি আছে দা ভিঞ্চি। তো আমরা যে ছবিটা দেখছি, ছবি দেখলে বোঝা যাচ্ছে যে এই যে লাশ কাটছে, অ্যানাটমি শেখাচ্ছে, এই লোকগুলোকে দেখলে বেশিরভাগ কি মনে হয় যে তারা অ্যানাটমির ক্লাস এখনও করে নাই, মেডিকেলের ছাত্র হলেও? তা কি মনে হয়? দেখেন তো ভালো করে, স্টুডেন্ট মনে হয়? মোটেও না। মানে কেউ আছে যে ডাক্তারের চেয়ে বুইড়া, তাই না? আমি ইচ্ছে করে একটু কাঁচা বাংলা বললাম, কারণ ক্লাস একদম হিম হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে আসলে এই পোর্ট্রেট মানুষ তখন কি করতো, অপারেশনে দেখার জন্য পয়সা দিত। বড় সার্জন কীভাবে অপারেশন করে, এটা মানুষের ওই যে বিজ্ঞান চেতনা জেগে গেছে রেনেসার পরে, সব কিছুতে ফ্রিডম ছিল। আগে আপনি একটা লাশ গায়ে হাত দেওয়া, যখন আগে রিফরমেশনের আগে, মানে আগে ভয়ঙ্কর ব্যাপার না, লাশ কাটবেন আর আপনি দেখবেন, এটা কি রেনেসারও সম্ভব না, কিন্তু আরও পরে এসছে। তো এখন যে এই জিনিসটা এসছে, যে এই যে লাশ কাটছে, ছায়া আছে, তো গ্রুপ পোর্ট্রেটের নানান ধরনের অ্যারেঞ্জমেন্ট, যে এইখানে যে পিরামিডের অ্যারেঞ্জমেন্ট, এটা দা ভিঞ্চির মতো নয়, এটার জন্য দেখলাম। আর যে বিভিন্ন মুখ, বিভিন্ন প্রোফাইলিক, 3/4, ফ্রন্টাল, নানান রকম আছে না, এই গ্রুপ পোর্ট্রেটের, এইটার মধ্যে একটা ড্রাম আছে। আর ছায়া পড়েছে এই যে মৃতদেহটার উপর ইত্যাদি, এবং মাঝখানে বেশি ছায়া। আসলে অপারেশন থিয়েটারে যাওয়ার কারো অভিজ্ঞতা আছে? কারো থাকার কথা, যাদের বয়স বেশি, যারা বাচ্চা নিয়েছেন তাদের অভিজ্ঞতা থাকে, আজকাল তো বাচ্চা সবই পায়। তো এরকম আমিও একবার গিয়েছি পুরুষ হিসেবেই। তো এখন হচ্ছে যে অপারেশন থিয়েটারে কিন্তু অসম্ভব একটা অন্যরকম আলো পড়ে, মানে আলোটা দেখতে দেখতে ঘুম চলে এসছে। তো যেহেতু ওষুধ দিয়ে নেয়, আসল কথা হচ্ছে যে এই যে দেখাচ্ছে এই জিনিসটা, অপারেশন থিয়েটার কেন নাম?
থিয়েটার মানে কি, মানে শিল্পকলা একাডেমির থিয়েটার আর অপারেশন থিয়েটার তো এক জিনিস না। কারণটা কি, ওই যে মানুষ পয়সা কেটে অপারেশন দেখে, এই জন্য অপারেশন থিয়েটার। আদারওয়াইজ অপারেশন থিয়েটার তো জন্ম আর মৃত্যুর মাঝখান দিয়ে চলা, একটু হলে মৃত্যু, তাই না? কোনো থিয়েটার না তো, তাই না? কোনো নাটক না। তো এই জন্য ওই যে অপারেশন দেখার জন্য টিকিট কেটে মানুষের মানে ওই যে অগ্রগামিতা, আগ্রহ কত, যে মানুষের বডি কীরকম দেখবে, পেশি কীরকম দেখবো, হাড় কীরকম দেখবো, পেট কীরকম দেখবে, সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ আলাদাভাবে দেখবো। ওইখান থেকে ওই জিনিসগুলো আঁকার সময় এই যে সুন্দর লাইটটা ফেলেছে দেখালাম এই জন্য যে র্যামব্রান্ডের লাইট সম্পর্কে আগ্রহের কারণে তিনি অপারেশন থিয়েটারের লাইট টপ থেকে পড়লে কীরকম হয় সেই জিনিসটার জন্য, লাইট যে প্রোটাগনিস্ট ক্যারেক্টার সেইটা দেখানোর জন্য এটা ছবিতে। ঠিক আছে, আমরা অপারেশন থিয়েটারে একটু আলো দিই, রোগী বেঁচে আছে সবাই আশা করি। হ্যাঁ, সমস্ত কেউ মরে নাই অপারেশনের পরে। এই অপারেশন শেষ আমাদের, হ্যাঁ, সাকসেসফুল অপারেশন আশা করি। সো অনেক তো হলো, আমরা অনেক জায়গা থেকে সেখানে মিলিত হয়েছি। তো অনেক জায়গা থেকে আমাদের এখানে যারা আছে তাদের আমরা এইটা আমার মনে হয় যে খুব বেশি সময় যায়নি। কারো খুব গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন আছে দেখেন তো, যে কেউ